জিকে সেকেন্ড ক্লাস। তো জিকে পড়া গোছানোর টিপস আমি যেটা তোমাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে, এখন তোমরা আমাদের ক্লাস করতে সবই করতেছো, এরপরে যখন তুমি সাবজেক্ট ওয়াইজ যখন রিভাইজ দিবা, বিশেষ করে এক্সামের আগে তুমি কখনো বাংলাদেশ বিষয়াবলীর এই যে ইতিহাস দিয়ে কখনো রিভিশন শুরু করবে না, তাহলে তুমি ডিমোটিভেট হয়ে যাবা। তুমি অলওয়েজ রিভিশন শুরু করবা কোনটা দিয়ে? কৃষি বা জনসংখ্যা দিয়ে। আমি যদি গতকালকে স্লাইডগুলোতে যদি যাই একটু, সো আমরা সিলেবাসটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা রিভিশন দিব কোনটা? আমরা রিভিশন দিব এগুলো। স্টুডেন্টরা যে ভুলটা করে, ধরো এইটা রিভিশন দিতে তোমার লেগে যাবে 2 থেকে 3 দিন, 2-3 দিন এখানে লেগে যাবে। আরে ভাই তুমি 2-3 দিনের মধ্যে যে কৃষি, জনসংখ্যা, অর্থনীতি, তারপর তোমার শিল্প বাণিজ্য, সংবিধান, রাজনৈতিক, সরকার, এগুলো তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবা একদিনের মধ্যেই। হ্যাঁ, 1-1.5 দিনের মধ্যে রিভিশন দেওয়া যাবে। এগুলো কত নাম্বার আসে? 3, 6, 9, 12, তারপর হচ্ছে যে 15, 18, 21 নাম্বার। 21 নাম্বার তুমি হচ্ছে 1.5 দিনের মধ্যে রিভিশন দিতে পারবা। এগুলো রিভিশন দেওয়ার পরে এর রিভিশন শুরু করবা তুমি বঙ্গভঙ্গের পর থেকে। আবার যারা আরো একটু যাদের সময় কম লাগবে, তুমি 47 এর পর থেকে শুরু করতে পারো, ভাষা আন্দোলনের ওই পার্টটা থেকে। সর্বশেষ এখন আমি যেগুলো যে ক্লাসগুলো নিচ্ছি আজকে, তারপর গতকালকে, পরশু যে ক্লাসগুলো নিব, এই অংশের রিভিশন দিবা সবার পরে। কারণ এই অংশের উপর রিভিশন দিতে অনেকে খেয়ে হারাই ফেলে, মানে শুধু পড়তেছে তো পড়তেছে, পড়তেছে মজা লাগতেছে, ইতিহাস অনেক মজা লাগে। আর আবার মজা লাগলে হবে না, তোর নাম্বার পাইতে হবে, পরীক্ষা পাস করতে হবে, মজা পরে পাও। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে। তো এটার দ্বারা তোমরা একটা বুঝে গেছো যে কেন অনেক লোক অনেক পড়েও তোমার বিসিএস পরীক্ষা প্রিলিতে পাস করে না। হ্যাঁ, কেন? কারণ ওরা কি করে, এই যে ইতিহাস পড়তে অনেক মজা লাগতেছে, অনেক কাহিনী জানতেছি, কি জ্ঞান লাগতেছে, অনেক মজা লাগতেছে, মজা পাইতে যায়, তোমার হচ্ছে পাস আর হবে না। এই জন্য বি কেয়ারফুল। তুমি অলওয়েজ নাম্বারটা তুমি গুরুত্ব দিবা, কোনটা আগে রিভিশন দিবা পরীক্ষার সময়। তো এখন তো আমার যেহেতু সিরিয়াল ওয়াইজ ক্লাস চলতেছে, তো আমরা সবকিছু পড়াবো, তুমি যখন রিভিশন দিবা তখন আগে ওই সিরিয়াল মতো রিভিশনটা দিবা। এই পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই জানাটা যে আমি আসলে কি পড়বো আর কি পড়বো না, কোনটা কখন পড়বো। ওকে, তো চলো আজ আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমরা মূলত ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির বাংলা বিজয় থেকে পড়া শুরু করব। তবে তার আগে গতকালে যেখানে আমরা ছিলাম, আমরা শিল্পকলা নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করি। তো আমরা শিল্পকলা নিয়ে কথা বলতে প্রথমে চলে আসবো আমরা যে তখনকার যে সিটি কর্পোরেশন ছিল, তার নাম ছিল কি? পুন্ড্রনগর, যেটা ছিল একদম কমপ্লিট সিটি মহাস্থানগড়ে। তো এটা বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। অনেকবার প্রশ্ন আসতে পারে যে পুন্ড্রনগর কোথায় অবস্থিত ছিল? করতোয়া নদীর তীরে অবস্থিত। তা এটা কোথায় অবস্থিত? আমরা গতকালকে বলছিলাম এটা বগুড়া শহরে অবস্থিত। নাম কি ছিল? নাম ছিল মহাস্থানগড়। তো মহাস্থানগড়ে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা নিয়ে একটু পড়াশোনা করি। তো তোমরা এখানে যার নাম দেখতে পাচ্ছ, হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের মাজার। মাহিসাওয়ার অর্থ কি কে জানো? মাহিসাওয়ার অর্থ হচ্ছে যে তোমার ঘোড় সওয়ার না, সরি, মাছের উপরে যে তোমার হচ্ছে যে মানে চলাফেরা করে, হ্যাঁ, মানে মাছের উপরে যে আরোহণ করে। তো ধারণা করা হয় মানুষের মধ্যে একটা তোমার রূপকথা প্রচলিত, উনি মাছের উপরে সওয়ার করে হচ্ছে সমুদ্রের পথে চলে আসছে। আবার সবচেয়ে এটা যদিও খুব একটা তোমার ট্রাস্টওয়ার্দি ঘটনা না। ট্রাস্টওয়ার্দি ঘটনা হচ্ছে যে উনি যেই নৌকায় করে আসছে সেই নৌকাটা দেখতে মাছের মতো দেখতে, সেখানে তার নাম হয়ে গেছে মাহিসাওয়ার। তো উনি বল্ক নামক একটা প্রদেশ থেকে আসছে। তো সেখান থেকে মহাস্থান করে আসছে। এখানে এসে উনি হিন্দু রাজা, তবে এর আগে উনি হচ্ছে যে সুফি ছিল, দরবেশ ছিল। তো উনি যেটা নিউজ পেলেন যে এখানে হিন্দু রাজা পরশুরাম উনি প্রজাদের নানা অত্যাচার করে। তো পরে ওইখানে এসে উনি পরশুরামকে পরাজিত করে এখানে ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। তো এটা হচ্ছে ওনার মাজার। তো মহাস্থানগড়ের অন্যান্য যে কীর্তিগুলো, এখানে তুমি একটা তথ্য মনে রাখবা, সেটা হচ্ছে সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? ওনার মাজার অবস্থিত মহাস্থানগড়ে বা বগুড়াই। বগুড়ার লোকজন আছে এখানে না? সো তোমরা যদি ওই মাজার পরিদর্শনে যাও, বগুড়ার লোকজনের সাথে সম্পর্ক স্থাপন করবা, তাহলে তুমি এখানে ফ্রি ওদের বাসায় থাকতে পারবা। তো মহাস্থানগড়ের বিখ্যাত পুরাকীর্তি আরো কিছু দেখি আমরা। তো ভাসু বিহার, তারপরে বৈরাগীর ভিটা, হ্যাঁ, স্পেস বাউন্ড বগুড়ার গোবিন্দ ভিটা এবং খোদার পাথর ভিটা। এখান থেকে প্রশ্ন আসতে পারে বাসু বিহার কোথায় অবস্থিত, বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত, গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত। আবার এরকম আসতে পারে নিচের কোনটি মহাস্থানগড়ে অবস্থিত নয়। কালকে এরকম একটা প্রশ্ন তোমরা আশা করতে পারো যে নিচের কোনটি মহাস্থানগড়ে অবস্থিত নয়। হ্যাঁ, এভাবে আমরা প্রশ্ন দিব। সো বি কেয়ারফুল, এগুলা মনোযোগ দেবে সবসময়। খোদার পাথর ভিটা, তো আমরা একটু দেখি এই মহাস্থানগড়ের এই স্থাপনাটা
এটা এক্স্যাক্টলি কখন এটা স্থাপিত হয়েছিল সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এখানের মধ্যে তোমার যারা প্রত্নতত্ত্ববিদ তারা একমত যে এটা মোটামুটি পাল আমলে নির্মিত হয়েছিল। তো দেখতে পাচ্ছ এই স্থাপনাটা একটা পাথর, এখানের মধ্যে গ্রানাইট পাথর। এখানে হিন্দু মুসলিম দুই ধর্মের লোকজনই এটাকে খুব পবিত্র জ্ঞান করে। দেখছে এখানে ওরা দুধ ঢেলে তোমার হচ্ছে যে ওরা ইয়া করতেছে, তাকে খুশি করার ট্রাই করতেছে এই পাথর ভিটা, মানে মনের আশা পূর্ণ করার জন্য। সো আমরা চলে যাই বৈরাগীর ভিটা। এটাও মহাস্থান গড়েই। তো এটার নাম এরকম কেন হইলো? এটার নাম এই জন্য হইলো যে রাজা কর্তৃক মুনি ঋষি বা বৈরাগীদের সেবা করা হতে বলে এই স্থানটার নাম হচ্ছে বৈরাগীর ভিটা। আচ্ছা, আজকে আমার সাউন্ডটা ক্লিয়ার? ওকে, আমরা একটু সোমপুর বিহারে যাই। গতকাল আমরা ধর্মপাল নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, গতকাল আমার স্লাইডের মধ্যে একটা তথ্য ছিল রামপাল এবং রামসাগর। আমি বলছিলাম এই তথ্যটা আসলে স্লাইডে চলে আসছে। রামপাল আসলে রামসাগর নির্মাণ করে নাই, সেটা হচ্ছে রামনাথ নামক আরেক লোকের সাথে জড়িত। হ্যাঁ, ওই যে আমাদের স্লাইডে ছিল যে রামপালের সাথে রামসাগর, রামপালের সাথে রামসাগরের কোনো সম্পর্ক নাই, কারণ রামপাল হচ্ছে সে তোমার 1000 শতকের আগে, আর রামসাগর হচ্ছে তোমার কথা 1700-1800 শতকের দিকে। অনেক ডিফারেন্স আছে, রামপালের সাথে রামসাগর রিলেশন নেই। তো এই সোমপুর বিহার, যাকে মূলত আমরা পাহাড়পুর বিহার নাম আমরা তোমার হচ্ছে যে অনেক সময় বলি, কেন নামটা হলো কারণ পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটা হচ্ছে যে নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত, যেটার নাম হচ্ছে সোমপুর বিহার, পাহাড়পুর বিহার আমরা বলে থাকি। নির্মাণকাল এটার ধারণা করা হয় 8ম শতকে। এই সময় রাজত্ব করতো রাজা ধর্মপাল। এটা উচ্চতা হচ্ছে 24 মিটার, আপনার 70 একর জায়গা জুড়ে এটা অবস্থিত। এই পাহাড়পুরটা বা যেটা সোমপুর বিহার, এটা হচ্ছে প্রাচীন বাংলা স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এবং এটা উপমহাদেশের সবচেয়ে বড় বিহার। তো প্রথম যে বিদেশি পরিদর্শক তোমার হচ্ছে যে এই পাহাড়পুর দর্শন করতে আসেন, তার নাম হচ্ছে বুকানন হ্যামিল্টন, এবং এটার যে খনন কাজ যে শুরু করেন যার নেতৃত্বে, তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা খনন করে, এটা কিন্তু এগুলো কিন্তু মাটির নিচে ছিল, খনন করে করে কিন্তু এখন যে তোমরা স্থাপনটা দেখতে পাও এটা কিন্তু এরকম ছিল না, এটা মাটির নিচে ছিল। এটা খনন করে করে এই স্থাপনাটা উদ্ধার করা হয়েছে। কুমিল্লাও সেম, কুমিল্লা যে ময়নামতি যে বৌদ্ধ বিহার, এটা সব মাটির নিচে চাপা পড়েছিল দীর্ঘ বছর, কেউ জানতো না। এরপরে খনন করে 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 ভিতর থেকে এই যে নতুন যে তোমার সভ্যতা, এটা বের করে আনা হয়েছে। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু খুব তোমার খুব বিখ্যাত ভদ্রলোক কিন্তু। হ্যাঁ, উনি ব্রিটিশ পিরিয়ডে সার্ভেয়ার ছিল, একজন সার্ভেয়ার ছিল উনি, বাঙালি সার্ভেয়ার। ওনার নেতৃত্বে মূলত এই খনন কাজগুলো করা হয়েছিল। সো এটা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় 1985 সালে, এবং এখানে যে তাম্রলিপি পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে গুপ্ত যুগের বলে ধারণা করা হয়। তো আমরা যদি একটু রিভিশন দিয়ে আসি, তাহলে সোমপুর বিহার এটা হচ্ছে পাহাড়পুর গ্রামে অবস্থিত, নির্মাতা ধর্মপাল, 8ম শতকে নির্মাণ করা হয়, উচ্চতা 24 মিটার, আয়তন 70 একর। এটা স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন ছিল, উপমহাদেশের বড় বিহার। তারপরে এটা প্রথম যে বিদেশি পরিদর্শক এটা দেখতে আসেন তার নাম বুকানন হ্যামিল্টন। সাল কোনো গুরুত্বপূর্ণ কিছু না। প্রথম যিনি খনন কাজ শুরু করেন যার নেতৃত্বে, তার নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 25-26 সালে শুরু করে। তো এটা সালটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ যে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি কখন পাই, 1985 সালে। আমরা কি জানি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি কোন প্রতিষ্ঠান দেয় জাতিসংঘের? কে জানি? ইউনেস্কো, রাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা দেয় 1985 সালে। আর পাহাড়পুরে যে তাম্রলিপি পাওয়া যায় সেটা হচ্ছে গুপ্ত যুগের নিদর্শন। তো চলো আমরা এখন চলে আসি একটু কুমিল্লায়। তো কুমিল্লায় দেখা যাচ্ছে তোমার ময়নামতি বিহার অবস্থান। কুমিল্লার নামকরণ রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামেই তোমার স্থাপনাটার নামকরণ করা হয়। শালবন বিহার নামে এটা অত্যধিক পরিচিত। গতকাল একজন প্রশ্ন করছে রোহিতগিরি কি জিনিস? রোহিতগিরি হচ্ছে ময়নামতির পূর্ব নাম। সো আমাদের তোমার হচ্ছে যে রাজা দেবপাল হচ্ছে এই শালবন বিহারটার নির্মাণ কাজ শুরু করেন। সো আমরা একটু ময়নামতির বিখ্যাত যে পুরাকীর্তিগুলোতে আসি। সো ময়নামতির বিখ্যাত পুরাকীর্তিগুলো হচ্ছে অনেকগুলো কীর্তি এখানের মধ্যে, আনন্দ বিহার, আনন্দ রাজার দিঘি, কোটেলা মুড়া, রূপবান মুড়া এবং ইটাখোলা মুড়া। তবে সবচেয়ে তোমার যারা কুমিল্লা দেখতে গিয়েছে সবচেয়ে বিখ্যাত যেটা,
সেটা হচ্ছে যে এই স্থাপনাটা তোমার হচ্ছে যে সবচেয়ে বেশি লোক এটা দেখতে যায়। কিন্তু এটা ছাড়াও আরো অনেকগুলো স্থাপনা আছে, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, কটিলা মুড়া, আরো অনেকগুলো স্থাপনা আছে এখানের মধ্যে। তো এই স্থাপনাটা যেটা আনন্দ বিহার ময়নামতিতে, তোমার হচ্ছে যে এখানের মধ্যে দেখা যাচ্ছে এই যে ছোট 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 খুপড়ি ঘরের মতো এগুলো, এখানের মধ্যে ভিক্ষুরা এখানের মধ্যে তারা উপাসনা করতেন। হ্যাঁ, আমরা চলে আসবো ওয়ারি বটেশ্বরে। এটা খুব সম্প্রতি এটা নিয়ে খুবই আলোচনা করা হচ্ছে। বলা হয়ে থাকে মাটির নিচে প্রাচীন নগর। তো এই ওয়ারি বটেশ্বর এটা অবস্থিত নরসিংদীর বেলাব উপজেলার ওয়ারি বটেশ্বর নামক গ্রামে। সো এখানের মধ্যে যেটা মনে রাখতে হবে যে এই জায়গার মধ্যে নদী বন্দর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল। মানে এটা তখনকার আমলে এটা একটা আন্তর্জাতিক বাণিজ্যের হাব ছিল। তো এই জায়গার মধ্যে আবিষ্কার করা হয় পদ্ম মন্দির বা লোটাস টেম্পল, এবং এই জায়গার মধ্যে পুঁতি তৈরির কারখানা বিকশিত হয়েছিল। আমরা একটু চলে আসবো মুন্সিগঞ্জে। এখানের মধ্যে যে একটা বৌদ্ধ তোমার নারী বুদ্ধ দেখা যাচ্ছে, এবং এই মূর্তিটার অবস্থান হচ্ছে বিক্রমপুর, যেটা বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের পুরো নাম কিন্তু বিক্রমপুর। সো দেখো ওনার পায়ের নিচে হচ্ছে উনি আরো তোমার এটা দ্বারা আসলে একটা আমরা আসতেছি সেখানের মধ্যে বজ্রযোগিনী, উনি ছিল একজন তান্ত্রিক বৌদ্ধ নারী, বুদ্ধ ও ডাকিনী। তো অন্যের কল্যাণের জন্য এবং আত্মকেন্দ্রিকতা ধ্বংস করার জন্য সে প্রবলভাবে সক্রিয় থাকে। তো যে সকল ব্যক্তির অনুভূতিগুলো অত্যন্ত প্রবল, যে তারা তার জন্য একটা আদর্শ, তাদের জন্য উনি একজন আদর্শ। কারণ উনি যে যে অনুভূতিগুলো ব্যক্তি মানুষের যে খারাপ যে গুণগুলো সেগুলোকে বুদ্ধ সুলভ গুণাবলীতে রূপান্তরিত করেন। ওনাকে সর্ববুদ্ধ ডাকিনী নামে ডাকা হয়, যার অর্থ হচ্ছে সকল বুদ্ধের ডাকিনী। এই যে এর মাধ্যমে বোঝানো হয় যে আমাদের মনের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, হ্যাঁ, হিংসা, এগুলো ধ্বংস করে ফেলতে দেশে। ডাকিনী, ডাকিনী মানে হচ্ছে তোমার ডাকুয়া স্ত্রী লিঙ্গ, ডাকুয়া বলি না। আচ্ছা, এখানের মধ্যে তান্ত্রিক মানে কি জানো তোমরা? মানে তান্ত্রিক ধর্মটা কি জিনিস? তান্ত্রিক ধর্মটার মধ্যে আমরা খুব মানে কাল্ট কিছু জিনিস আছে না, এক্স্যাক্টলি জাদু না, জাদু না এখানের মধ্যে। আচ্ছা, তান্ত্রিক যেখান থেকে আসছে সেটা একটু আমরা যদি বলি, তোমার যখন তোমরা যারা রাহুল সংস্কৃতানের তোমরা হচ্ছে যে ভলগা থেকে গঙ্গা বইটা পড়ছো, সেখানে জানো যে সেখানে উনি কিন্তু যে কিভাবে আমরা যে তোমার প্রাচীন আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল গুহাজীবী, সেখান থেকে আধুনিক মানুষে কনভার্ট হলাম, সেটার একটা তোমার সিকুয়েন্স বর্ণনা করছে। তো মানুষ যখন গুহাজীবী ছিল তখন কি হইতো, তখন পুরুষরা তারা হচ্ছে যে শিকারে যেত, আর নারীরা তারা গুহায় থাকতো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষরা তোমার শিকার করে আনতে আনতে দেরি হচ্ছে বা খাবার এখন আনতে পারতেছে না। তো নারীরা কি করতো তখন, তারা আশেপাশে বাগান থেকে তারা ফল কালেকশন করতো, ফল টল তারা নিয়ে ফল খাইতো। তারা মাঝে মধ্যে তারা এখানের মধ্যে শস্য তারা খাওয়া শুরু করলো, খাদ্যশস্য যেগুলো পাওয়া যায় সেটা তাহলে খাওয়া যায়। তো খাদ্যশস্য যেটা খাওয়া যায়, এই খাদ্যশস্যের একটা অংশ ধরো যেটা যেটা থেকে যেত এডিশনাল, সেটা তারা রেখে দিত আশেপাশে। এখন তারা খেয়াল করলো এই যে খাদ্যশস্য রেখে দিচ্ছে, সেখান থেকে আবার নতুন খাদ্যশস্য ক্রিয়েট হচ্ছে। তো মানুষের মধ্যে তোমার তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো যে পুরুষ তারা কি করতেছে, যে তারা নারীকে কর্ষণ করে তার নতুন মানুষের জন্ম দিচ্ছে। তাহলে এটা প্রকৃতিতে সম্ভব। তারা চিন্তা করলো যে পৃথিবী যদি হয় নারীর মতো কিছু একটা, জমি যদি হয় নারীর মতো কিছু একটা, তাহলে এইটাকে নিশ্চয় কর্ষণ করলে এটা থেকে নিশ্চয় নতুন প্রাণের সৃষ্টি করা পসিবল। তো তোমার এখানে আমরা যে টার্মটা লাঙ্গল, যে টার্মটা যেখান থেকে আসছে, লাঙ্গল এবং লিঙ্গ এটা কিন্তু একই ওয়ার্ড রুট থেকে আসছে। পুরুষের লিঙ্গের সাথে তোমার সাদৃশ্যপূর্ণ জিনিস হচ্ছে লাঙ্গল। মানে চিন্তা করলো তাইলে লাঙ্গলের মতো কোনো স্ট্রাকচার, পুরুষের লিঙ্গের মতো কোনো স্ট্রাকচার দিয়ে আমরা যদি ভূমিকে কর্ষণ করি এবং সেখানে যদি কোনো বীজ পুঁতি, তাহলে সেখান থেকে আমাদের খাদ্যশস্য উৎপাদন করা পসিবল। তো সেখান থেকে আস্তে আস্তে প্রাচীন কৃষিজীবী সমাজের উদ্ভব ঘটলো, মানে কৃষিকাজ শুরু করলো। তো কৃষিকাজ শুরুর তোমার এটার সাধারণত এটার যে কৃতিত্ব নারীকে দেওয়া হয়। তো তান্ত্রিকরা তারা বিশ্বাস করে, মানে তাদের এখানের মধ্যে আমরা যেরকম বিবাহ প্রথার যে সিস্টেমটা, এটা নিয়ে কিছুটা ওদের মধ্যে কাল্ট আছে। হ্যাঁ, কারণ ওখানের মধ্যে যে নারী সঙ্গমটা তাদের একটা প্রার্থনার একটা অংশ,
তারা বিশ্বাস করে এর মাধ্যমে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি তারা যেতে পারবে। তো এখানের যে তোমার বিশ্বাসগুলো অনেক কিছুই আমাদের প্রচলিত যে ধর্মবিশ্বাস আর প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে যায় না, অনেক সাংঘর্ষিক ব্যাপার স্যাপার আছে। যারা এই ধরনের বিষয় সাধনা করে তাদেরকে বলা হয় তান্ত্রিক। তো আমরা একটু বজ্রযোগিনী গ্রামে চলে আসি। বজ্রযোগিনী ছিল ডাকিনী, তার নাম একটা গ্রাম, নাম হচ্ছে বজ্রযোগিনী গ্রাম। এই গ্রামে অতীশ দীপঙ্করের জন্মস্থান। অতীশ দীপঙ্কর, অতীশ দীপঙ্কর হচ্ছে তোমার 2004 সালে বিবিসি বাংলা একটা জরিপ করে, তার শ্রোতাদের জরিপে 18 নম্বরে ছিলেন অতীশ দীপঙ্কর। তো এই অতীশ দীপঙ্কর, তার নাম ছিল মূলত দীপঙ্কর, অতীশ হচ্ছে তার উপাধি। উনি ছিলেন একজন দার্শনিক এবং উনি বাংলায় যত দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। তো উনি জন্মেছিলেন আজ থেকে 1040 বছর আগে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে। ওনার বাবা ছিলেন গৌরীয় রাজ পরিবারের রাজা কল্যাণ সিং, মা প্রভাবতী। ওনার বাবার নাম বা মায়ের নাম এখানের মধ্যে, হ্যাঁ, ভিঞ্চিগড়ের মধ্যে কিছু ব্যাপার সে উল্লেখ আছে, আর বাবার নাম মায়ের নাম লাগবে না। উনি মূলত বৌদ্ধ ধর্ম এবং দর্শন চর্চার জন্য বিখ্যাত পুরো পূর্ব এশিয়া জুড়ে। ওনার কিন্তু তোমার যে ফেম শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে উনি কিন্তু ফেমাস। তো উনি যখন সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, তোমরা জানো যে পৃথিবীতে তোমার কিছু ধর্ম আছে যেখানে ঈশ্বরের কোনো তোমার হচ্ছে ধারণা খুব একটা ক্লিয়ার না। সো উনি যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তোমার প্রচলিত সমাজ ব্যবস্থা, যেহেতু উনি ঈশ্বরের ধারণাতে বিশ্বাস করেন না, সো ওনাকে নাস্তিক হিসেবে অভিহিত করা হয়। এই জন্য ওনার যে বাড়ি সেটাকে বলা হয় নাস্তিক পণ্ডিতের ভিটা। নাস্তিক পণ্ডিত ভিটা নামে এই তোমার অতীশ দীপঙ্করের যার বাড়িটা পরিচিত। তো নালন্দায় উনি যখন কিশোর ছিলেন তখন উনি সেখানে একজন ছাত্র হিসেবে উনি এখানে দীক্ষা নেন এবং পরবর্তীতে সেখানে আবার উনি অধ্যাপনা করেন। 15 বছর উনি কিন্তু নালন্দায় অধ্যাপনা করেন। তো নালন্দা অধ্যাপনা করতে করতে উনি খবর পান যে তিব্বতে ওখানে বৌদ্ধদের সংখ্যা খুব কমতেছে এবং বৌদ্ধদের অবস্থা খুবই খারাপ, এখানে ওরা বৌদ্ধ ধর্মের মূলনীতি থেকে দূরে চলে যাচ্ছে। তো তখন উনি তিব্বতে চলে যান বৌদ্ধ ধর্ম পুনরুদ্ধার করতে। তো সেখানে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে, যার অর্থ হচ্ছে শান্তি। এবং নেপাল উনি খুবই জনপ্রিয়, দেখতেছো এখানে আমাদের নেপালের পতাকা। তো নেপালে এই যে অতীশ দীপঙ্করের তোমার তার এই মূর্তি নিয়ে মানুষজন মিছিল করতেছে। সো পুরো পূর্ব এশিয়াতে মানে তোমার হচ্ছে যে যে সকল জায়গার মধ্যে বৌদ্ধ ধর্ম লোকজন, চীন, তিব্বত, হ্যাঁ, তোমার থাইল্যান্ড, প্রত্যেকটা এলাকার মধ্যে অতীশ দীপঙ্কর খুবই বিখ্যাত লোক। সো ওনার মৃত্যু তিব্বতেই হয়। চলো আমরা একটু মুন্সিগঞ্জ নিয়ে একটু পড়াশোনা করি। সো মুন্সিগঞ্জের আমরা বলেছিলাম তার পুরো নাম হচ্ছে বিক্রমপুর, এবং যে বিক্রমপুরটা যেটা প্রাক মধ্যযুগে ছিল সমতট ও বঙ্গের রাজধানী। তো আমরা বিক্রমপুরের কিছু স্থাপনা নিয়ে একটু পড়াশোনা করি। বিক্রমপুরের স্থাপনার মধ্যে এটা হচ্ছে মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ। এই দুর্গ নিয়ে অনেক কাহিনী প্রচলিত, যে বলা হয়ে থাকে এই দুর্গের নিচ দিয়ে একটা পালায় যাওয়ার মতো কিছু ব্যবস্থা আছে এবং এই দুর্গের নিচে তোমার হচ্ছে যে অস্ত্রাগার অবস্থিত। মূলত তোমার মুঘল রাজধানী শহর ঢাকা অভিমুখে তোমার জলপথে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের আগমন ঠেকানোর জন্যই এই দুর্গটা নির্মাণ করা হয়। তো এটা নির্মাণ করেন কে? মুঘল সুবাদার মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে দিকে এটা নির্মাণ করেন। সো আমরা বিক্রমপুর আরেকটা স্থাপনা, এটা হচ্ছে সুলতানি আমলের সাধক বাবা আদম শহীদ মাজার। আদম শহীদ উনি একজন ধর্মপ্রচারক ছিল। সো যেটা হয় তোমার হচ্ছে যে আদম শহীদ এখানের মধ্যে হিন্দু রাজার সাথে ধর্ম প্রচার করতে এসে যুদ্ধে শহীদ হন। 1449 খ্রিস্টাব্দে এই যে বিক্রমপুর, যেটা আগের নাম এখন যেটা নাম মুন্সিগঞ্জ, এটার শাসক তোমার তার নাম হচ্ছে মালিক কাফুর শাহ। উনি হচ্ছে বাবা আদম শাহর নামে এই চমৎকার একটা মসজিদ কমপ্লেক্স এবং মাজার নির্মাণ করেন, যেটা হচ্ছে বাবা আদম শহীদ মাজার নামে পরিচিত। এই এর মসজিদ এবং মাজার এখানে একসাথে। তো আমরা তাহলে মুন্সিগঞ্জ নিয়ে কি কি বললাম, মুন্সিগঞ্জ বা যাকে আমরা বিক্রমপুর বলছি, আমরা হচ্ছে যে একটু যদি ব্যাক করি, অনেকগুলো কথা জিনিস অবস্থিত। বজ্রযোগিনী মুন্সিগঞ্জে, তারপর হচ্ছে তোমার অতীশ দীপঙ্কর জন্মস্থান মুন্সিগঞ্জে, তারপরে তোমার হচ্ছে যে মুঘল আমলে ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জে, তারপর সুলতানি আমলের সাধক বাবা আদম শহীদ মাজার মুন্সিগঞ্জে। আমরা একটু দিনাজপুর থেকে ঘুরে আসি, চলো অনেকক্ষণ পর্যন্ত আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করছি ঢাকার আশেপাশে, এখন আমরা একটু চলে যাব দিনাজপুর। তো দিনাজপুরের সীতাকোট বিহার, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার। এটা অবস্থিত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়, এটা একটা প্রাচীন বৌদ্ধ বিহার।
তো এটার নির্মাণ কখনো এক্স্যাক্টলি এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কিন্তু এরপর এখানে যে তোমার পুরাকীর্তিগুলা পাওয়া যায় তার ভিত্তিতে মানুষ ধারণা করেছে, প্রত্নতত্ত্ববিদরা, এটা ৫ম বা ৬ষ্ঠ শতকে নির্মিত, মানে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নির্মিত। তো আমরা একটু চট্টগ্রাম চলে আসি, অনেক উত্তরবঙ্গে ঘোরাঘুরি করছি, এবার আমরা একটু চট্টগ্রাম আসি। চট্টগ্রামের তোমার একটু রাউজানে আসি। সীতাকোট, হ্যাঁ সীতাকোট সর্বপ্রাচীন। দেখো এটা কিন্তু তোমার ৫ম ৬ষ্ঠ শতকে। আর এর আগে যেগুলো পড়তেছিলাম, দেখো আমরা যেটা পড়ছিলাম তোমার কোনটা, ময়নামতি যেটা, সো আমাদের এটা ছিল পালদের আমলে, সো এটা ছিল তোমার আর পরের ঘটনা। এটা পাহাড়পুর হচ্ছে তোমার তাও পরের ঘটনা, আর ৮ম শতকের ঘটনা পাহাড়পুর। হ্যাঁ, ওটা ছিল তোমার ৫ম ৬ষ্ঠ। মানে আমরা যদি বলি যে তোমার হচ্ছে যে এটা হচ্ছে তোমার ইসলাম ধর্মের তোমার আমরা যে সর্বশেষ রাসূল বলি মুহাম্মদ ইসলামের, তার জন্মেরও হচ্ছে যে তার আগের ঘটনা এটা, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে অলরেডি। তো আমরা একটু রাউজানে চলে আসি। সো রাউজানে অবস্থিত মহামণি বৌদ্ধ বিহার। কেউ যদি রাউজানের হয়ে থাকো এখানের মধ্যে চট্টগ্রামের, রাউজানে কে আছো এখানে? তুমি অবিসংবাদিত ভাবে, হ্যাঁ দীপা, তুমি একজন লোকের ব্যাপারে তুমি হচ্ছে এখানে প্রশ্নের সম্মুখীন হবা। তার এই লোকটার নাম কি জানো? একজন লোকের ব্যাপারে তোমাকে আজ করা হবে, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাই না? রাউজান নাম শুনলে মোটামুটি আমাদের মনের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম চলে আসে। তো মোটামুটি তুমি যদি চাকরি পরীক্ষা যখন বলো আমার ভাই রাউজান, অবধারিত ভাবে তুমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবা, যে উনি কে ছিলেন বা আসলে ওনার ঘটনা কি। বাড়ির কাছেই দীপার, আচ্ছা। সো বৌদ্ধবিহার, সো রাউজান চট্টগ্রামে অবস্থিত। তো এটা রাউজান থানাধীন পাহাড়তলি গ্রামে। আচ্ছা, পাহাড়তলি গ্রামে তোমার এটা নিয়ে আমরা আরেকটা স্থাপনা পড়ছিলাম, সেটা পাহাড়তলি না, ছিল পাহাড়পুর, তাই না? পাহাড়পুরে কি অবস্থিত বলি তো আমরা একটু, মানে নামগুলো কাছাকাছি। পাহাড়তলির সাথে পাহাড়পুর, পাহাড়পুর কি ছিল ওখানে আমরা কি পড়ছিলাম? সোমপুর বিহার, রাইট? পাহাড়পুর ছিল সোমপুর বিহার, হ্যাঁ। আর পাহাড়তলিতে হচ্ছে বৌদ্ধ বিহার। সো এই নামগুলো যে কাছাকাছি, এগুলো কিন্তু গ্যাঞ্জাম লাগানো চলবে না। সো পাহাড়তলি এটা হলো মহামণি বৌদ্ধ বিহার, হ্যাঁ? আর পাহাড়পুর হচ্ছে সোমপুর বিহার, দুটা আলাদা জিনিস। এবং এলাকা যদি চিন্তা করি, একটা হচ্ছে তোমার উত্তরে আর একটা হচ্ছে এখানে চট্টগ্রাম দক্ষিণে। সো এই বিহারটা তোমার এটা কখন একদম নির্মাণ হয় সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এরপরও ধরে নেওয়া হয় এই মন্দিরটা ১৮০৫ সালে নির্মাণ করা হয়। সালটা খুব ইম্পর্টেন্ট কিছু না। তো মোটামুটি নিশ্চিত এটা ১৯ শতাব্দীতেই এটা এখানে যে বিহার এবং মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়। তো আমরা একটু চলো আমরা একটু পাহাড়ে চলে যাই, রাঙামাটিতে। রাঙামাটিতে রাজবন বিহারটা, যারা ঘুরতে যায় রাঙামাটি তারা মোটামুটি রাজবন বিহার সবার যাওয়া হয়। তো এই রাজবন বিহারটা মূলত বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার। এটা রাঙামাটি শহরের অদূরে অবস্থিত। তো এখানে এটা যা নির্মাণ করে বনভান্তে, এবং বনভান্ত মূলত এলাকায় আসেন এখানে তোমার বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে। তো তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তগণ মূলত এই বিহারটা নির্মাণ করে দেন, হ্যাঁ। এবং প্রতি বছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা বৌদ্ধদের অন্যতম তীর্থস্থান। তো আমরা যদি প্রাচীন পুরাকীর্তিগুলো একটু যদি রিভিশন দিয়ে আসি, মহাস্থানগড় ছিল তোমার করতোয়া নদীর তীরে বগুড়ায়। তো এখানে শাহ সুলতান বলকির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। বাসুবিহার, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদা পাথর ভিটা, সবগুলো মহাস্থানগড়ে। খোদা পাথর ভিটা পালামলে, বৈরাগীর ভিটে হচ্ছে তোমার মনি ঋষিদের সেবা করা হইতে বলে এটার নাম এরকম হয়েছে। তারপরে ছিল সোমপুর বিহার, ধর্মপালের আমলে নির্মাণ করা হয় ৮ম শতকে, নওগাঁ জেলায় অবস্থিত, উচ্চতা ২৪ মিটার। প্রাচীন বাংলা স্থাপত্যশিল্পের মধ্যে শ্রেষ্ঠ। তোমার বুকানন এটা পরিদর্শন করেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় খনন করেন। সেটা ১৯৮৫ সালে এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। ময়নামতি অবস্থান কুমিল্লায়, রাজা মানিকচন্দ্র স্ত্রী ময়নামতির নামে নামকরণ করা হয়। হ্যাঁ, পিডিএফ দিব। সো ময়নামতির পুরো নাম হচ্ছে রোহিতগিরি, নির্মাণ করেন রাজা দেবপাল। আর বিখ্যাত পুরাকীর্তি আনন্দ বিহার, আনন্দ রাজা দিঘি, কটিলামুড়া, রূপবানমুড়া, এটা খোলামুড়া। কি বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ময়নামতির পুরাকীর্তি নয়? এটা খোলামুড়া কোথায় অবস্থিত, রূপবানমুড়া কোথায় অবস্থিত, এবং বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে এখান থেকে। সো আনন্দ বিহার এটা হচ্ছে তোমার বললাম ময়নামতি অবস্থিত। ওয়ারি বটেশ্বর মাঠের নিচে প্রাচীন নগর। সো এটা নরসিংদী জেলা বেলাব উপজেলায়।
এখানে ছিল প্রাচীন নদী বন্দর বাণিজ্যিক কেন্দ্র, এবং এখানে ছিল পদ্ম মন্দির বা লোটাস টেম্পল, পুঁতি তৈরির কারখানার জন্য বিখ্যাত। বজ্রযোগিনী, এটা ছিল মুন্সিগঞ্জে। তারপরে এখানে বৌদ্ধ ডাকিনী ছিল। তারপরে বজ্রযোগিনী নাম আরেক কারণে বিখ্যাত, এখানে অতীশ দীপঙ্কর জন্মস্থান। তারপরে হচ্ছে যে অতীশ দীপঙ্কর উনি তিব্বতে গিয়েছিলেন, অনেক বিখ্যাত লোক ছিলেন, উনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন 15 বছর। তারপরে আমরা বললাম বিক্রমপুর, মুন্সিগঞ্জে অনেকগুলো স্থাপনা, ইদ্রাকপুর। তারপরে এখানের মধ্যে একটা মীর জুমলা নির্মাণ করেন, নামটা খুব ইম্পর্টেন্ট। সো পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ইদ্রাকপুর দুর্গ কে নির্মাণ করেন? মীর জুমলা। সো এখানে মুন্সিগঞ্জের আরো স্থাপনা হচ্ছে সুলতান আমলের সাধক বাবা আদম শহীদ মাজার, নির্মাণ করেন কে? মালিক কাফুর শাহ, সরি। তারপর বললাম সীতারকোট, এটা নবাবগঞ্জে। সো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার, এটা নির্মাণ হচ্ছে 5ম-6ষ্ঠ শতকে, প্রায় 1500 বছর আগে। তারপরে মহামণি বৌদ্ধ বিহার হচ্ছে রাউজান, এবং গ্রামটা হচ্ছে পাহাড়তলি গ্রাম, রাজবাড়ী বিহার রাঙামাটিতে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান। তো এখানে কঠিন চিবরদান অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। সো এখন আমরা একটু চলে আসবো ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। হ্যাঁ, অনেক তথ্যই তুমি অনেক বইতে, আমরা তো যখন আমি চেষ্টা করি এখানের মধ্যে আমরা মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো বিভিন্ন বই থেকে নিয়ে আসার জন্য। এই জন্য বললাম তুমি প্রথম স্লাইড গুলো দেখো, রেকর্ডটা দেখো, এরপরে তোমার বইটা যে বই কিন্তু সেই বইটা থেকে পড়ে ফেলো। তো আমরা এখন দেখি, তো এই পিরিয়ডটা পড়ার সময় আমরা গতকালকের মতোই কিছুক্ষণ দিল্লিতে থাকবো, আবার কিছুক্ষণ বাংলায় ফিরে আসবো। এইভাবে আমরা হচ্ছে যে তোমার, আচ্ছা ইসরাত বলতে মামুনি 1815 সালে দেয়া বইতে, হ্যাঁ 1815 সালে হচ্ছে যে অনেক জায়গায় বইতে দেয়া। এর মতভেদ আছে এটা নিয়ে, এটা কখন ইয়ে হয়। আমরা এখানে কিন্তু রামচন্দ্র বুড়ার নাম লিখে দিচ্ছি, রামচন্দ্র বুড়া বলছে 1805 সালে, বাট 15 সালেও অনেকের মতামত আছে। আচ্ছা, এডিশনাল কোনো তোমার জিনিসপত্র মনে যদি আসে, তাহলে যে কাজটাকে গুগল করবা। একজন প্রশ্ন করছে কঠিন জীবনদান কি জিনিস, তো তোমার যখন মনে আসবে কঠিন জীবনদান কি জিনিস, তো তুমি সাথে সাথে, আমি একটা কথা বলি, তোমার জ্ঞান অর্জনের জন্য উপরে আছে আল্লাহ, নিচে আছে গুগল। তো গুগল থাকলে তোমার কোনো ভয় নাই, গুগল থাকলে তুমি গুগলের সার্চ দাও, দেখেন দেখো এখানের মধ্যে যে কঠিন চিবরদান জিনিসটা কি। ক্লিয়ার? ওকে। সো জ্ঞান অর্জনের কোনো ভয় নাই গুগল থাকলে, কি বলো? অলওয়েজ গুগল করবো, যত গুগল করবো তত বেশি তোমার জ্ঞান অনেক বাড়বে আস্তে আস্তে। অনেকে আচ্ছা আবল তাবল, আচ্ছা না, আপনি আবল তাবল বলে না, বিষয়টা আসলে তোমার ইতিহাসের বিষয়গুলো, এই যে আমরা বলতেছি এটা যে পঞ্চম ষষ্ঠ শতকে এটা যে নির্মাণ হয়েছে, এটা কি একদম সলিড? আমরা কি নিশ্চিত 5ম শতকে? নিশ্চিত না। সো এগুলো অনেক রকম তোমার চিহ্ন, অনেক রকম জিনিসপত্র নিয়ে মানুষ গবেষণা করে বের করছে। ধরো এখানে এমন একটা কয়েন পাওয়া গেল, যে কয়েনটা শুধুমাত্র 5ম শতকের কোনো রাজার আমলে পাওয়া সম্ভব, তখন আইডিয়া করে না এটা 5ম শতকের। তো যদি এমন কোন জিনিস এখানে পাওয়া যেত যেটা তারও আগের কোনো কয়েনের পাওয়া গেল, তাহলে ধরতাম আমরা এটা 10ম বা তোমার বা 2য় শতকের কোনো কয়েন পাওয়া গেল, তবে 2য় শতক। এই তথ্যগুলো হচ্ছে যে তোমার বিভিন্ন এগুলো নিয়ে বিতর্ক আছে, দ্যাটস ওয়াই এগুলো আমরা এগুলো সবকিছু এক্সাক্ট আমরা জানি না। এই জন্য আমরা সোর্স গুলো মনে রাখা ট্রাই করবো, এবং যেটা কনসেনসাস, যেখানে মানুষজন মোটামুটি একমত, ওগুলো একটু আমরা ফলো করার ট্রাই করবো। চলো, তোমার ভারতীয় উপমহাদেশে মুসলমানরা কেমনে আসলো আমরা একটু দেখি। মোহাম্মদ বিন কাসেম, সে হচ্ছে যে 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে। তো সিন্ধু জয়, এখানের মধ্যে আমরা আমরা মূলত এখানে প্রত্যেকটা লোকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়বো। তো সিন্ধু জয় করলেও তোমার হচ্ছে যে উনি কিন্তু এখানে মানে শাসন করার জন্য উনি কিন্তু খুব একটা চিন্তা ভাবনা করেন, চলে গেছে এখানে সিন্ধু জয়টা করে। এই পিরিয়ডে একজন গুরুত্বপূর্ণ লোক, যার নাম সুলতান মাহমুদ, যে ছিল গজনীর সুলতান। গজনী হচ্ছে কোন দেশের শহর? ইরানের শহর না? তো 17 বার ভারতবর্ষ আক্রমণ করে, উদ্দেশ্য ছিল মন্দির লুণ্ঠন করা। তো আমরা দেখি একটু তোমার, এখন আমরা দিল্লিতে কিন্তু বাংলা এখনো যায় নাই। তো আমরা একটু শিয়াবুদ্দিন ঘুরি, এই ভদ্রলোকটা নিয়ে একটু পড়াশোনা করি। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই 712 থেকে 1000 সাল পর্যন্ত, ভাই 1100 সাল পর্যন্ত, তো ভাই এই প্রায় এখানে 400-500 বছর, এই সময় কি কিছু কি হয় নাই? এই সময় কিছু হয়েছে, কিন্তু ওগুলো অত গুরুত্বপূর্ণ কোন ঘটনা না, মানে 500 বছরে খুব ইম্পর্টেন্ট কিছু ঘটে নাই, দ্যাটস আমরা এখানে সেই ঘটনাগুলো আনি নাই। অবশ্যই এখানে ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা বলার মতো কোনো ঘটনা না আর কি, এই জন্য আমরা সেটা আনি নাই।
তো বলার মতো ঘটনা হচ্ছে 1191 সালে তোমার শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি প্রথম তরানী যুদ্ধ পরিচালনা করে। তো এই তরানী যুদ্ধে কিন্তু যার সাথে হয় তার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান, এবং এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হন। তার সাথে পৃথ্বীরাজ চৌহানের সাথে। তো উনি ফিরে যান এবং 1 বছর পরে উনি আবার অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আবার এখানে আসে এবং তরানের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন, এবং এর মাধ্যমে উপমহাদেশে মানে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা ঘটে। প্রথম কিন্তু সিন্ধু বিজয় করে মোহাম্মদ বিন কাসেম, বাট উনি কিন্তু এখানে শাসন করে নাই, জয় করে চলে গেছে উনি। তো বাংলায় তাহলে এখন কি অবস্থা আমরা একটু দেখি। তাহলে সালটা দেখো কখন, 1191 সাল তরানের প্রথম যুদ্ধ, 92 সালে দ্বিতীয় যুদ্ধ। আমরা চলে আসবো ঠিক 16 বছর পরে, তার মানে 1204 সালে। তার মানে দিল্লিতে কিন্তু 1192 সালে মুসলিম শাসন শুরু হয়ে গেছে। সো তার আমরা হচ্ছে যে কত বছর, সরি 16 বছর না, কত বছর হলো, 12 বছর পরে, সরি 12 বছর পরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি বলা হয়ে থাকে 17 জন তোমার ঘোড়সওয়ার নিয়ে উনি বাংলায় অ্যাটাক করেন। তবে এখানে একটু বিতর্ক আছে যে উনি তোমার হচ্ছে এক্স্যাক্টলি তোমার 17 জন ছিল ওনার, তারা সামনে ছিল তারা। তো তারা এমন ভাবে এখানে আসছে যে ওদেরকে দেখা মনে হয়েছে যে ওরা সম্ভবত ঘোড়া বিক্রি করতে আসছে। তো তখন রাজা, এখানে ক্ষমতা কি ছিল, রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনের লোকজন তারা বুঝতে পারে নাই যে এই ভদ্রলোক কে। তারা কিন্তু তোমার যে সামনে দরজা খুলে দিছে, মানে যে রাজ্যে প্রবেশের দরজা খুলে দিছে, তারা তারা ভাবছে এরা তো ঘোড়া বিক্রি করতে আসছে। তো 17 জন এখানে ঢুকেই তারা আচমকা এখানের মধ্যে মাটি লাগাই দেয়, এবং এখানে যারা শনি টনি ছিল একদম তোমার ইনস্ট্যান্ট কোনো ওদেরকে কোনো মানে প্রতিরোধের সুযোগই না দিয়ে এখানে তোমার কোপাকুপি শুরু করে দেয়। এই 17 জন কোপাকুপি করতে করতেই ওদের পরবর্তী যারা ছিল সেটা পিছনে ছিল, ওরা এসে ততক্ষণ উপস্থিত হয়ে যায়। সব মিলে লক্ষণ সেন কোনো প্রতিরোধ আর করতে পারে নাই, উনি তখন পালিয়ে যান। তো বখতিয়ার খলজি যখন 1206 সালে তোমার উনি মৃত্যুবরণ করেন। তো আমরা এখন আবার তোমার হচ্ছে যে দেখি ঘটনা কি। তো বখতিয়ার খলজি 1204 সালে যেটা শুরু করেন, গোড়াপত্তন করেন এখানে। তো 1338 পর্যন্ত ছিল তুর্কি শাসন, তুর্কি লোকজন বাংলা শাসন করতো। এরপরে আমরা দেখবো তো 1338 থেকে 1538 পর্যন্ত সুলতানি আমল। তারপর আমরা দেখবো অল্প কিছুদিন আফগানি শাসন 1538 থেকে 1576। তারপরে ছিল মুঘল শাসন 1576 থেকে 1757, এবং এরপর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা শুরু হয়। তো তুর্কি শাসন বলতে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি সে কিন্তু এখানে আসছে কারণ অনুমতি নিয়ে, দিল্লির যে সম্রাট তার অনুমতি নিয়ে আসছে। তো এই যুগের শাসনকর্তা যারা ছিল, মানে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যেটা শুরু হলো 1204 সালের পর থেকে 1338 পর্যন্ত, তারা পুরোপুরি স্বাধীন ছিল না। তারা ছিল দিল্লির যে সম্রাট ছিল, দিল্লির সুলতানদের অধীনে বাংলা শাসনকর্তা হয়ে এসেছিলেন। তো যেটা হয়েছিল যে অনেক শাসনকর্তাই এখানে আমরা দেখতে পাবো যে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে তারা স্বাধীন হতে চেয়েছিল। তো তাদের বিদ্রোহগুলো শেষ পর্যন্ত কিন্তু সফল হয়নি, বারবার দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতার পর্যবেসিত হয়েছিল। তো মুসলিম শাসনের এই যুগটা ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পূর্ণ। মানে যাকে পাঠানো হয় সে এখানে কিছুদিন শাসন টাসন করে সে কি করে, সে নিজে স্বাধীন হয়ে যাওয়ার জন্য ট্রাই করে। তো এই যে বারবার দিল্লির বিরুদ্ধে তোমার বিদ্রোহ করার যে প্রবণতা, এই প্রবণতাকে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি উনি বাংলাদেশের নাম দেন বুলগাকপুর, যারা তো হচ্ছে বিদ্রোহের নগরী। তো আমরা একটু বখতিয়ার খলজির তারপরে এখানের মধ্যে যারা আসছে তাদের একটা কথাবার্তা বলি। তো বখতিয়ার কর্তৃক তোমার যে সে যে বাংলায় মুসলিম রাজ্য যেটা প্রতিষ্ঠা করেন, এটাকে আরো শক্তিশালী এবং সুদৃঢ় করার জন্য যিনি ট্রাই করে তার নাম হচ্ছে ইউস খলজি। তো শাসন কার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। ইউস খলজি উনি প্রথম বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধুমাত্র অশ্বারোহী বাহিনী দ্বারা নদীমাতৃক বাংলাদেশে এখানে রাজ্য সম্প্রসারণ সম্ভব নয়, সুতরাং নৌবাহিনী লাগবে। এইটার উপর ভিত্তি করে উনি বাংলায় মুসলমান শাসকদের মধ্যে প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন। লাল যে ব্লক করা, তার মানে এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এটা মনে রাখবা। আমি বলছি পিডিএফ দাগানো যায় না, হ্যাঁ পিডিএফ দাগানো যায়। তো পিডিএফ এর মধ্যে হাইলাইটার তুমি অ্যাড করবা, ফোকজিট রিডার ইউজ করতে পারো, ফোকজিট রিডার। সো এখানের মধ্যে পিডিএফ দাগানো যায়, ওকে, এটা ইউজ করতে পারো। তো চলো আমরা এখন বাংলায় ছিলাম এতক্ষণ, এবার আমরা একটু দিল্লিতে চলে যাই। তো দিল্লিতে আমরা কাকে রেখে এসেছিলাম ওইখানে,
দিল্লিতে কাকে রেখে এসেছিলাম 1192 সালে? কাকে রেখে এসেছিলাম? ঘুড়িকে রেখে আসছিলাম, রাইট। আমরা ঘুড়িকে রেখে আসছিলাম। তো চলো, তো ঘুড়ি তো এখন আর নাই, ঘুড়ি কিন্তু ঘুরে গেছে ওখানের মধ্যে। তো ঘুড়ি ঘুরে গিয়ে কি হলো, ঘুড়ি ওখানের মধ্যে ঘুড়ির একজন ক্রীতদাস ছিল, তার নাম ছিল কুতুবুদ্দিন আইবেক, যে ছিল মূলত ঘুড়ির একজন ক্রীতদাস। তো ঘুড়ি তাকে বলছো যে তুমি আমি যাচ্ছি এখানের মধ্যে, তুমি এখন এটা শাসন করতে থাকো। এই কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে স্থায়ী মুসলিম শাসনের গোড়াপত্তন করেন, যে ছিল ঘুড়ির একজন ক্রীতদাস। তো এই কুতুবুদ্দিন আইবেক তোমার অত্যন্ত দানশীল ছিল, দানশীলতার জন্য তাকে লাখ বক্স হিসেবে পরিচিত ছিল, এবং উনি সমগ্র হিন্দুস্তানের প্রথম সম্রাট। তবে এই লাখ বক্স উপাধি কিন্তু মানে এখন তোমার হচ্ছে যে লোকজন নিজের নামে কি করে, নিজের নামে তোমার হচ্ছে যে পোস্টার বানায়, হ্যাঁ, নিজের বিখ্যাত দানশীল ব্যক্তি। তারপরে তখন এই ধরনের প্রচলন ছিল না যে নিজেকে দানশীল হিসেবে প্রচার করা। এই লাখ বক্স তাকে জনগণ তাকে খুশি হয়ে তাকে উপাধিটা দেন, তখন এগুলো প্রচলন হয় না নিজের নামে তোমার পোস্টারিং করা। বিখ্যাত সমাজসেবক এবং তোমার হচ্ছে যে দানশীল ব্যক্তিত্ব না। সো আমরা একটু কুতুবুদ্দিন আইবেকের তার কীর্তিগুলো নিয়ে একটু দেখি। এখানে প্রত্যেকটা ইনফো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখানে স্লাইডের মধ্যে আমি খুব একটা অপ্রয়োজনীয় কথা বলা যত সম্ভব না ট্রাই করছি। হ্যাঁ, এখন ক্লাসের পারপাসে কিছু গল্প চলে আসে, কিছু ঘটনা চলে আসবে যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, সেটা আমাদের হয়তো আলোচনার সাপেক্ষে চলে আসে। কিন্তু ওভারঅল আমরা এখানে যে কথাগুলো বলবো, তুমি প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে তুমি ট্রাই করার ক্যাচ করার ট্রাই করবা। তো এই জন্য যারা তোমরা বিছনায় বসে ক্লাস করতেছো, প্লিজ তোমরা একটু চেয়ার টেবিলে বসে ক্লাস করো। বিছনায় বসে ক্লাস করলে তুমি বিছনায় ক্যাডার হয়ে যাবে। তো কুতুবুদ্দিন আইবেক উনি এই বিখ্যাত তোমার হচ্ছে কুতুব মিনার নির্মাণ করেন। আমরা একটু একটা বিষয় খেয়াল করো, এই যে কুতুব মিনার, তার মানে আজ থেকে প্রায় 800 বছর আগে নির্মাণ করে। তাহলে তুমি চিন্তা করো ওদের স্থাপনা গুলো কি ছিল। আচ্ছা তোমরা কি জানো তখন রড ছিল কিনা? তখন রড বা সিমেন্ট ছিল? তাজমহলের মধ্যে কোনো রড আছে? কোনো রড নাই তাজমহলে, কিন্তু কোনো সিমেন্ট কিন্তু নাই, কারণ তখন কিন্তু সিমেন্ট আবিষ্কার হয় না পৃথিবীতে। তো তুমি চিন্তা করো তাজমহলের বয়স 400 বছর হয়ে গেছে, এই যে কুতুব মিনার এটা বয়স 800 বছর হয়ে গেছে। হ্যাঁ, তখন রড ছিল না, তখন সিমেন্ট ছিল না, শুধু চুন সুরকি ছিল, বালি ছিল। তাহলে বালি এবং চুন সুরকির যে স্থাপনা 400 500 600 700 800 বছর 1000 বছর কিন্তু তোমার রয়ে যাচ্ছে। আর আমরা এখন সরকারি কোনো বিল্ডিং বানাইলে মোটামুটি কি হয়, মানে এটা উদ্বোধনের আগেই ফাটল ধরে যায়, তাই না? উদ্বোধনের আগে ফাটল, তার মানে কি আসলে ওনাদের কি ছিল, ওনাদের মনের মধ্যে যেটা ছিল যে আমরা এমন একটা জিনিস বানাবো, এখন বাঁশ দিয়ে রাইট, এমন একটা জিনিস বানাবো যেটা টেকসই হবে, এমন সদিচ্ছা ছিল বেশি ওনাদের। এই সদিচ্ছার কারণে তোমরা তাজমহল কিন্তু বানানো একটা 20 তলা বিল্ডিং এর সমান তাজমহল। তো 400 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 1 ইঞ্চি কিন্তু ডাবে নাই, ভিতরে কোনো রড নাই, ভিতরে কোনো সিমেন্ট নাই। ওকে, এটার প্রতি কত প্রাকৃতিক কত কিছু বয়ে গেছে, কিছুই হয় না। আর আমরা এখন একটা স্থাপনা বানাইলে এটা উদ্বোধনের আগে ফাটল ধরে যাচ্ছে। এটা হচ্ছে আসলে পার্থক্যটা, যে আমরা চাই তাহলে আসলে বানানো পসিবল। তো আমরা এখন একটু কুতুবুদ্দিন আইবেকের তোমার মেয়ের হাজবেন্ড, যার নাম হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তো তাকে বলা হয় দিল্লি সালাতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই এখানে প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রথম প্রতিষ্ঠাতা, এত কথা কেন আসলো? একটা রাজ্য চালানোর জন্য, সাম্রাজ্য চালানোর জন্য যেটা লাগে এসেনশিয়াল, সেটা হলো মুদ্রা থাকতে হবে তোমার নামে। তো এই যে আমাদের কুতুবুদ্দিন আইবেক, তার নিজস্ব কোনো মুদ্রা ছিল না, সে কোনো মুদ্রা এখানের মধ্যে প্রণয়ন করে নাই। তো মুদ্রা না থাকলে তুমি কিন্তু এখানে তোমার রাজ্য তুমি চালাবা কিভাবে? তো এই যে তোমার শামসুদ্দিন ইলতুৎমিশ, উনি যেটা ছিল, উনি ছিল প্রথম জীবনে একজন ক্রীতদাস হিসেবে উনি ছিল, এবং তার ভাইরা তাকে একজন দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। হ্যাঁ, তো বিক্রি করার পরে তাকে বুখারার কাজী সদর জং তাকে কিনে নেয়। হ্যাঁ, ওখান থেকে ওনাকে আবার কুতুবুদ্দিন আইবেক কিনে নেয়, এবং কুতুবুদ্দিন আইবেক তোমার তার যোগ্যতা খুশি হয়ে এবং তাকে তোমার হচ্ছে যে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়, এবং ওনার মেয়ের সাথে ওনাকে বিয়ে দেন। কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর তোমার তাকে সুলতান হিসেবে তোমার জনগণ মনোনীত করে। তখন হ্যাঁ, বিনিময় প্রথা তখন ছিল। তো ইলতুৎমিশ উনি মুসলিম শাসকদের মধ্যে প্রথম মুদ্রার প্রচলন,
দেখো ওনার নামে তোমার মুদ্রা। তো আমরা একটু ইলতুৎমিশের পরে আমরা চলে আসবো কপাল কৃতদাস থেকে সুলতান হয়ে গেল। তো আমরা ইলতুৎমিশের তার কন্যা সুলতানা রাজিয়া, যিনি ছিল দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী। উনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। তবে উনি খুব বেশি দিন কিন্তু শাসন করতে চালাতে পারে নাই, কারণ তখন 40 জন তোমার কৃতদাসের সমন্বয়ে গঠিত তারকানি চিহালগানি বা 40 চক্র ষড়যন্ত্র করে ওনাকে সিংহাসনচ্যুত করেন। তো ওনাকে সিংহাসনচ্যুত করার পরে ওনার ভাই সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তোমার ক্ষমতা আরোহণ করে। এবং দেখো উনি হচ্ছে বাংলায় তুর্কি শাসনকর্তা হিসেবে এখানের মধ্যে উনি এখানে নিয়োগ পান। আচ্ছা, ওনার সাম্রাজ্য উনি কিন্তু তোমার তাহলে দেখো তোমার আমরা যেটা দেখলাম যে বাংলায় তোমার ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি সে কিন্তু তোমার এখানে একটা শাসন কার্য শুরু করে দেয়। তো দেখা যাচ্ছে তোমার বাংলার সাথে দিল্লিতে আমরা দিদি কুতুবুদ্দিন আইবেক, তো দিল্লি আর বাংলা, দিল্লির বাংলার মধ্যে তোমার দেখা যাচ্ছে যে ক্ষমতা টানাপোড়েন চলতেছে, যে লোকজন তোমার হচ্ছে যে দিল্লির কথাবার্তা মানতেছে না, এবং এটা কি জিয়াউদ্দিন বারাদি নাম দিচ্ছে কিন্তু বিদ্রোহের নগরী। এখন আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন মাহমুদ দিল্লি, এবং সে বাংলায় তার কর্তৃত্ব স্থাপন করে, এবং সে তুর্কি শাসনকর্তা হিসেবে বাংলায় তার যে প্রভাব প্রতিপত্তি স্থাপন করে, এবং যে ছিল ইলতুৎমিশের পুত্র। তাহলে কুতুবুদ্দিন আইবেক পারে নাই, ইলতুৎমিশ পারে নাই, সুলতান রাজিও পারে নাই, এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ এসে এখন বাংলায় কিন্তু তার যে প্রভাব এটা এখন এখানে স্থাপন করেন। ওনার নাম ফকির বাদশাহ নামও প্রচলিত ছিল, কারণ উনি হচ্ছে টুপি সেলাই করে বা তোমার কোরআন নকল করে জীবিকা নির্বাহ করত। তো এখানে আমরা ক্রনোলজি মেনটেন করবো না মূলত, যে কার পরে কে আসে কার পরে কে আসে, এটা না, আমরা শুধু গুরুত্বপূর্ণ লোকজন নিয়ে কথাবার্তা বলবো। আমরা এরপরে যার নাম পড়বো তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তো এই গিয়াসউদ্দিন বলবন ওনার উনি ছিল অত্যন্ত বিদ্যুৎসাহী এবং গুণীজনের পৃষ্ঠপোষক। এট দ্য সেম টাইম উনি ছিল কঠোর নীতির প্রবর্তক। এবং এই গিয়াসউদ্দিন বলবনের আমলে আমির খসরু, যাকে বলা হয় ভারতের তোতা পাখি, তার দরবারটা অলঙ্কিত করেন। সো এই আমির খসরু যার তোমার যার লেখা কবিতা এখনো তোমার অত্যন্ত সুরেলা আবৃত্তি করা হয়, উনি ছিল গিয়াসউদ্দিন বলবনের আমলের একজন কবি। তো আমরা চলে আসবো আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজিকে বলা হয় দিল্লির শ্রেষ্ঠ সুলতান। কে দিয়েছে উপাধি? এই উপাধি দিয়েছে কিন্তু ইবনে বতুতা, এবং ওনাকে ভারতের আলেকজান্ডার নামেও ওনাকে ডাকা হয়। ওনার যেই কীর্তি তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে উনি দ্রব্যমূল্য এবং বাজার নিয়ন্ত্রণ করেন, এবং দিল্লি শাসকদের মধ্যে তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। অত্যন্ত বিখ্যাত শাসক ছিল। ওনাকে নিয়ে একটা মুভি নির্মাণ হয়েছে, তোমাকে জানো কেউ খলজিকে নিয়ে? খলজিকে নিয়ে একটা মুভি নির্মাণ হয়েছে, খলজির জীবন কাহিনী নিয়ে, পদ্মাবত, রাইট। তো খলজিকে নিয়ে তোমার হচ্ছে যে তোমার যেটা তোমার মুভিতে যেভাবে দেখানো হয়েছে এটা নিয়ে বিতর্ক আছে কিছুটা, যে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে সেখানে উনি ভিলেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে 1204 থেকে আমরা যদি ধরি বাংলায়, এবং 1192 থেকে দিল্লিতে এখানে মুসলিম শাসন এখানের মধ্যে শুরু হয়েছে। এর আগে ছিল এখানে কিছুদিন তোমার যেমন সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী, কেউ ছিল বৈষ্ণব, তার আগে ছিল পালরা ছিল বৌদ্ধ। তো দীর্ঘ বছর পালরা তো অনেক বছর ছিল, 400 বছরের মতো পালরা ছিল বৌদ্ধ। এরপর হিন্দুরা আসলো এখানের মধ্যে, সেন, তার পাশে মুসলিমরা এখানের মধ্যে প্রায় 500 বছরের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব দখল করে রাখতে 500 বছর কিন্তু এখানে তোমার শাসক হিসেবে ছিল। সো এই টাইম পিরিয়ডের ইতিহাসগুলো লেখা আছে, এই টাইম পিরিয়ডের পরে ইতিহাসগুলো লেখছে হয় ব্রিটিশরা অথবা তোমার হিন্দু ঐতিহাসিকবিদরা। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বখতিয়ার খলজিরা কিন্তু এই এলাকার লোক না, কিন্তু ওরা কিন্তু আসছে কোত্থেকে? ওরা আসছে কিন্তু তোমার সমরখন্দের ওদিক থেকে, তুর্কি দিক থেকে আসছে ওরা। হ্যাঁ, ওরা তুর্কি, ওরা ওইসব এলাকা থেকে আসছে। তো তারা কিন্তু এই এলাকার লোক না, ভারতবর্ষের লোক না তারা এখানের মধ্যে। তো ভারতবর্ষের লোক না,
ভারতবর্ষের লোক না হয়েও তারা এটা শাসন করতেছে, এটা ছিল আনপ্যারালাল একটা ঘটনা। তো সেনরা ছিল তোমার এই অঞ্চলের লোক, তাই না? পালরাও ছিল এই অঞ্চলের লোক, সবাই এই অঞ্চলের লোক ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বক্তের খলজি দিয়ে শুরু হইলো যে এই এলাকার লোক না, ওরা অনেক দূরের লোক, আমাদের কাছাকাছি এলাকার লোক না, অনেক, ওরা মধ্য এশিয়া থেকে আসছে, এসে ভারতবর্ষ শাসন করা শুরু করছে। এবং এই এলাকার মধ্যে ওদের কোনো কি নাই, ওদের কোনো ফলোয়ার নাই, কিন্তু ওরা এখানের মধ্যে ওরা শাসন করা শুরু করছে। তো তার ফলে মানুষের মধ্যে ওদের মধ্যে কিছুটা ভিলেন ভাবার একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু তোমার এই অঞ্চলে তোমার শাসকদের বিরুদ্ধে তোমার হচ্ছে যে একটা বিষয় খেয়াল করো, তুমি ইতিহাস যদি পড়ো দেখবা এই অঞ্চলের লোকজন তারা খুব অনেক আগে থেকে তারা বাস খাওয়া, মানে আমাদের এই এলাকার লোকজন তারা কিন্তু এখানকার লোক না, বাইরের লোকজন শাসন করতেছে। ভারতবর্ষের সব লোক একত্র হলে তো তোমার বক্তের প্রতি শাসন করতে পারবে না, পারবে? বা তোমার হচ্ছে যে আইবেক কুতুবুদ্দিন আইবেক শাসন করতে পারতো? পারতো না। তো এলাকার লোকজন ছিল সবসময় তোমার তোমার স্বার্থপর টাইপের, হ্যাঁ, যে দেখা যাচ্ছে বাইরে থেকে লোক আসছে, ওরা যেটা করতো এখানের মধ্যে মন্ত্রী যন্ত্র নিয়ে গিয়ে এখানের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগে রাখতো। এবং এই এলাকার লোকজন মানে ভাত খাওয়া যে জাতি, আমাদের ভারতবর্ষের লোকজন তারা ছিল একদম সবসময় ভীতু টাইপের ছিল। এবং শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য তুমি বলতে পারো যে ভাই পাকিস্তানের বিরুদ্ধে আমরা তো ভাই 30 লাখ আমরা হচ্ছে যে প্রাণ দিয়ে আমরা ইয়া করে ফেলছি, হ্যাঁ বিদ্রোহ ছিল সবসময়, কিন্তু তোমার এরকম তুমি খুব বেশি পাবা না এত বছর বাইরের লোকজন শাসন করছে একটা এলাকায় এসে। এটা কারণ এখানে মানুষের যে তাদের মানে মেনে নেওয়ার প্রবণতা, বাইরের লোকজনের কিছু। তো যেটা যেখানে ছিলাম আমাদের এখানে পরে ইতিহাস যারা রচনা করছে তার মধ্যে হয়ই ছিল ইংরেজ, এবং সেই ইংরেজি অনুবাদ গুলো আবার ট্রান্সলেট করছে ধরো খুব হিন্দু ইতিহাসবিদ। তার ফলে মুসলিম যারা ছিল তাদেরকে খুব ভিলেন হিসেবে দেখার একটা টেন্ডেন্সি তোমার কাজ করতো। তো সেই টেন্ডেন্সি থেকে আলাউদ্দিন খলজি অনেকে ভিলেন হিসেবে দেখায়। একটা তার বিরুদ্ধে ইয়ে হচ্ছে, তো সে ছিল তোমার মানে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট বলে তাকে দেখানো হয়। তো এটা বিতর্ক আছে আসলে এটা বাস্তব কিনা, মানে তাকে গে হিসেবে অনেকে প্রচার করে। তো যাই হোক, আমরা এখন আমাদের পক্ষে একদম একজ্যাক্ট জিনিস জানা আসলে পসিবল না কোনোভাবেই। তো আমরা মোহাম্মদ বিন তুগলকে চলে আসি। ওনার নাম যেটা হচ্ছে তোমার একটা প্রবাদ চলে আসছে তুগলকি কাণ্ড, মানে খুব অদ্ভুত কাণ্ড যারা করে আর কি। তো কেন উনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করে, এটা কেন করছিল? কারণ তখন তোমার উত্তর ভারত থেকে অ্যাটাক বেড়ে যাচ্ছিল। ওই অ্যাটাক থেকে সেভ করার জন্য উনি কি রাজধানীটা দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেছে। এবং উনি যেটা করছে প্রথম তাম্র মুদ্রা প্রচলন করে। এই চিন্তাটা ছিল একটা হটকারী চিন্তা, কারণ তাম্র মুদ্রা তো নকল করা খুব সহজ। তার ফলে ওনার আমলে প্রচুর পরিমাণে তো মুদ্রা নকল শুরু হয়েছে, তার ফলে মুদ্রাস্ফীতি করছিল। হ্যাঁ, ওনার সিদ্ধান্তগুলো সবগুলো কাজে আসে নাই, ওনাকে অনেকে পাগল সম্রাট হিসেবে আখ্যায়িত করছে। এবং এই তুগলকের নাম থেকে তুগলকি কাণ্ডটা চলে আসছে, এবং ওনাকে যথেষ্ট ভিলেন হিসেবে দেখা হয় অনেক জায়গায়। এটা নিয়ে বিতর্ক আছে, অনেকে বলে উনি খুব ভালো লোক ছিল, কে বলে উনি আসলে পাগল ছিল। খুব অত্যাচারী শাসক হিসেবে ওনার নাম আছে। মাঝে মধ্যে উনি ওনার খুব মানে মেজাজ যখন খারাপ হতো তখন উনি লোকজনকে দিল্লি থেকে বাইরে করে যেত, তোমরা সব বাইরে যাও, দিল্লি থেকে কেউ থাকতে পারবে না, থাকলে মারিয়ে ফেলবো। তো লোকজন ভয়ে দিল্লি থেকে বেড়ে যেত। তারপরে মানুষজনকে তোমার হাতির সামনে পালাই দিত, এখন উনি দেখতো, মজা দেখতো। মানে ওনার যখন মেজাজ খুব চড়া হয়ে যেত, মেজাজ ঠান্ডা হয়ে যেত, তখন আমি বলতো আমার মেজাজ ঠান্ডা হয়েছে, এখন তোমরা ফিরে আসো দিল্লিতে। এরকম বিভিন্ন তোমার কাহিনী নিয়ে ওনার নামে প্রচলিত আছে। যদি আমরা এখন এক্স্যাক্টলি আমরা এখন বলার কোনো সুযোগ নাই আসলে এগুলা সত্য ছিল কিনা। ইতিহাস সবসময় তোমার বিজয়ীরা লিখে, এবং ইতিহাস সবসময় বায়াস থাকে। তুমি সঠিক ইতিহাস বলে কোনো শব্দ নাই পৃথিবীতে। সঠিক ইতিহাস বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। তুমি যদি অথেন্টিক যদি জানতে চাও, তুমি বিজয়ীর ভাষ্য তোমাকে শুনতে হবে, আবার তোমাকে পরাজিতের ভাষ্য তোমাকে শুনতে হবে। দুজনের ভাষ্য তোমাকে শুনতে হবে। এরপরে তুমি নিজে নিজে জাজ করতে হবে আসলে কি ঘটনা ঘটছিল। বিজয়ীর কথা শুনে তুমি কখনো ইতিহাস জানতে পারবে না। বিজয়ী সবসময় ফাউল, ওর নিজেকে নিয়ে লেখে সবসময়, ম্যানিপুলেটিভ ওয়ার্ক করে, রাইট? তো এই মোহাম্মদ বিন তুগলক যে মূলত তাম্র মুদ্রা প্রচলন করে, অত্যন্ত তোমার তার হটকারী কাহিনীর একটা। তো চলো, আমরা দিল্লিতে ছিলাম এতক্ষণ, এখন একটু বাংলায় ফিরে আসি। তো দিল্লির সুলতানরা তোমার হচ্ছে যে আমরা কিন্তু 1200 দিকে ছিলাম, এখন 1 লাখ 1300 চলে আসছি, বুঝতে পারছো? তার মানে তোমার 1338 পর্যন্ত পিরিয়ডটা দিল্লির লোকজন এখানে এদের আন্ডারে ছিল। তো বাংলায় খুব গুরুত্বপূর্ণ কোনো লোকজন ছিল না, এই জন্য এদের নাম আর বললাম। ইউজ কলজির পরে আমরা খুব গুরুত্বপূর্ণ নাই, এই জন্য তাদের নাম আমরা বলি নাই। তো দিল্লি সুলতানরা 1338 থেকে 1538 আমরা হচ্ছে বিমান দিয়ে চলে আসছি। হ্যাঁ, তখন অবশ্যই নদী ছিল, নদী দিয়ে চলে আসছি। নদী মানে আমাদের আবার নদী না। 1338 থেকে 1538 এই 200 বছর বাংলাকে নিজেদের শাসনে তারা রাখতে পারে নাই। কি হয়েছিল তোমার 1338 সালে সোনারগাঁও শাসনকর্তার নাম ছিল বাহারাম খাঁ।
তার বর্মরক্ষক মানে বডিগার্ড নাম ছিল ফখরা। তো প্রভুর মৃত্যুর পরে তিনি সোনারগাঁয়ের সিংহাসনে বসেন। তো তখন লোকজনের যেটা একটা টেন্ডেন্সি ছিল যে তোমার সিংহাসনে বসার পর নাম চেঞ্জ করে ফেলতো, যে তোমরা যেরকম ফেসবুক আইডি একটা খুলেই নাম চেঞ্জ করে ফেলো, হ্যাঁ, এরকম ঘটনা তখনকার শাসকদের মধ্যে এটা লক্ষণীয় ছিল আর কি। অ্যাঞ্জেল, হ্যাঁ, অ্যাঞ্জেল স্নিগ্ধা, অ্যাঞ্জেল নাফিজা, অ্যাঞ্জেল নাম দিয়ে তোমরা খুব নিজেকে খুব নাম দিয়ে ফেক আইডি খুলো। সো এই ফকরা তার নামটা দিল ফখরুদ্দিন মোবারক শাহ। হ্যাঁ, তো সে 1338 থেকে 1349 পর্যন্ত সে বাংলা শাসন করে এবং সে ছিল বাংলার প্রথম স্বাধীন সুলতান। কেন স্বাধীন সুলতান? কেন বলতো? কেন স্বাধীন সুলতান? কারণ কি? কারণ সে কি ছিল না? দিল্লির অধীনে ছিল না। দিল্লির কথা শুনবো না আমরা, আমি এখন নিজে নিজে শাসন করবো, এটা রাইট। 1338 সালে সে বলছে আমরা দিল্লির কথা শুনবো না, আমি আমার মতো করে দেশটা চালাবো। তো সোনারগাঁও শাসন ক্ষমতা দখল করে এবং স্বাধীনতা ঘোষণা করে ফখরুদ্দিন মোবারক শাহ। তো ফখরুদ্দিন মোবারক শাহ সে কিন্তু নিজ নামে তোমার মুদ্রা জারি করে। তো ফখরুদ্দিনের মৃত্যুর পরে ক্ষমতা বসে তার পুত্র গাজী শাহ। তো গাজী শাহ নামটা একটু মনে রাখো, পরীক্ষা আসবে না, জাস্ট একটু মনে রাখো, আমি একটু জিজ্ঞেস করবো, পরীক্ষা আসবে না গাজী শাহ নাম। তো এখন আমরা একটু পান্ডুয়ায় চলে যাই। পান্ডুয়া মানে হচ্ছে ফিরোজাবাদ, এটা হুগলি দিকের একটা এলাকা। হ্যাঁ, তো আমরা একটু পান্ডুয়ায় ঘুরে আসি, চলো। পান্ডুয়ায় তখন একটা লোক ছিল, তার নাম ছিল তোমার হাজী ইলিয়াস। তো হাজী ইলিয়াস সে তোমার সিংহাসনে বসে তার নাম ধারণ করে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সো একটা তাসলিম যেটা বলছে, নাম চেঞ্জ না করলে সুলতান সুলতান মনে হয় না, ধন্য হাজী ইলিয়াস, হাজী সেলিমের মতো কেউ শুনতে, তাই না? হাজী ইলিয়াস নাম শুনতে একটু কেমন জানি লাগে, তাই না? সুলতানের নাম হবে একদম ইলিয়াস শাহ টাইপের এবং শাহটা থাকবে। ওর নাম ধারণ করলো শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোথায়? বাংলায় না, কোথায়? হুগলিতে। হ্যাঁ, অবশ্যই পুরোটা তখন বাংলা ছিল। তো এই ইলিয়াস শাহ তোমার হচ্ছে যে 1352 খ্রিস্টাব্দে গাজী শাহকে পরাজিত করে। হুইজ গাজী শাহ? গাজী শাহ কে ছিল বলতো? গাজী শাহ কে ছিল? গাজী শাহ আব্বার নাম কি? গাজী শাহ আব্বার নাম হচ্ছে ফখরা, ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে ফখরা ছিল সোনারগাঁয়ে, আর ইলিয়াস শাহ কোন এলাকা ছিল? ইলিয়াস শাহ ছিল ওই হুগলির দিকে, পান্ডুয়াতে। তাইলে সে কি করলো? 1352-তে গাজী শাহকে পরাজিত করলো, করে সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যা যা আছে এখানের মধ্যে পুরোটা সে একত্র করে ফেলে। তো 1352 সালে সে সমগ্র বাংলা অধিকার করে এবং তার নাম হয় শাহী বাঙ্গাল। এবং এই সময় বাংলা সব জনপদ একত্রে বাংলা নাম ধারণ করে। পরীক্ষা আসতে পারে নিচের কাকে শাহী বাঙ্গাল বলা হয়, নিচের কে সমগ্র বাংলা অধিকার করে সর্বপ্রথম, তারপরে কার আমলে বাংলা সব জনপদ একত্রে বাংলা নাম ধারণ করে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। কিন্তু যদি বলে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে, সেটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, কিন্তু সে পুরো বাংলা দখল করতে পারে নাই। চলো আমরা একটু তোমার, তো এখানে যথারীতি আমরা ক্রোনোলজি মেনটেন করি না, কারপরে কে কারপরে কে, এটা মেনটেন করা হয় না। আমরা শুধু গুরুত্বের দিক থেকে যারা গুরুত্বপূর্ণ তাদের কি আমরা এখানে নিয়ে আসছি। তো আমরা একটু ইলিয়াসার পরে আমরা চলে যাই গিয়াসউদ্দিন আজম সাথে চলে আসি। তো এখানে তুমি সবার বাপ পোলা মিলাতে পারবে না, কার পোলা কে, আমরা আনি না জিনিসটা, আমরা আনছি গুরুত্বের সাথে, যে কে বেশি গুরুত্বপূর্ণ তার নাম নিয়ে আসছি, সবার পোলাকে আমরা আনি নাই। গিয়াসউদ্দিন আজম শাহ যে নিজে ছিল একজন কবি এবং ফার্সি ভাষায় যে কাব্য রচনা করতো, তো উনি হচ্ছে পারস্য কবি হাফিজের সাথে তোমার চিঠিপত্র তার বিনিময় হতো। তো ওনার সময়ে বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এই সময় রচনা করে, এবং ওনার এই সময়ে কৃত্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়, এবং তোমার হচ্ছে যে ইউসুফ জুলেখা ওনার এই সময়ে রচনা করা হয়। সো আমরা আজম শাহ থেকে কয়েকটা জিনিস পড়বো। একটা, নিজে ছিল কবি, ফার্সি ভাষার কবি, হাফিজের সাথে তার বন্ধুত্ব ছিল। শাহ সগীর তোমার হচ্ছে যে তোমার ইউসুফ জুলেখা তোমার হচ্ছে এই সময় রচনা করে, তারপর কৃত্তিবাসের রামায়ণ এই সময় বাংলা অনুবাদ করা হয়, এবং ইউসুফ জুলেখা ওনার আমলে রচনা করা হয়। তো আমরা একটু তোমার গিয়াসউদ্দিন আজম শাহর আমলে তোমার একজন বিখ্যাত তোমার সুফি, যার নাম ছিল নূর কুতুবুল আলম, এলাকাটা ছিল পান্ডুয়া। পান্ডুয়াই এই নূর কুতুবুল আলম একটা আস্তানা গাড়েন। এটা ছিল ভারতবর্ষে ইসলাম শিক্ষা সংস্কৃতির
কেন্দ্র। সুফি সাধক নূর কুতুবুল ইসলামের মাজার পান্ডুয়াতে অবস্থিত। এখানে তোমার বিভিন্ন ইসলামিক তোমার এডুকেশন এবং কালচার এখানে স্টাডি করা হতো। তো আমরা একটু চলে আসি আমাদের আজম শাহের পরে মহারাজা গণেশের কাছে। গণেশ ছিল বাংলার একজন হিন্দু শাসক, তো যে এবং সে ছিল তোমার আজম শাহের একজন মন্ত্রী। তো উনি ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে উনি সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করে। তো যেটা ছিল, উনি যখন শাসন কার্য যখন চালায় গণেশ, তখন মুসলিম সুফি যারা ছিল তাদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করে। তো মুসলিমরা তখন যার সাহায্য প্রার্থনা করে তার নাম হচ্ছে এই যে কুতুবুল আলম, নূর কুতুবুল আলম, তার সাহায্য প্রার্থনা করে। এই নূর কুতুবুল আলমের তার সহযোগিতায় তোমার হচ্ছে যে আরেকজন সুলতান, তার নাম ছিল তোমার জৌনপুরের সুলতান ইব্রাহিম শার্কি। ইব্রাহিম শার্কি তখন এখানে অ্যাটাক দেয়। অ্যাটাক দেওয়ার পর গণেশ খুব ভয় পাওয়া যায়। তো গণেশ ভয় পায়া যেটা করে, সে রাজি হয় তার পুত্র যদুনারায়ণ সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তার নাম জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহকে তখন সিংহাসনে বসে উনি ফিরে যান। তো উনি যখন ফিরে যায় তখন গণেশ তোমার হচ্ছে যে সে নিজে মনে করে সে নিরাপদ, এরপর সে আবার পলাকে সরাই দিয়ে আবার নিজে ক্ষমতা বসে যায়। তো মোটামুটি এখানে কিছুদিন গণেশ শাসন করছে বাংলায়। তো আমরা একটু তোমার হচ্ছে যে ওনার পুত্র মুসলিম হয়েছিল, রাইট, ওনার পুত্র মুসলিম হয়েছিল। সো মুসলিম হওয়ার পরে তো যখন চলে যায় আবার ইব্রাহিম শার্কি, তখন আবার সে আবার এখানে ক্ষমতা দখল করে নেয়। তাহলে আমাদের এখানে ইলিয়াস শাহী রাজবংশের মধ্যে হুট করে কিছুদিন আবার গণেশ ঢুকে গেছিল। তো আমরা আবার তোমার হচ্ছে যে আবার ইলিয়াস শাহীর কাছে চলে আসি। তো 1452 খ্রিস্টাব্দে মূলত তোমার হচ্ছে যে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তোমার হচ্ছে যে সে গুরু সিংহাসনে বসে। তাহলে কিছুদিন কিন্তু তাদের সাম্রাজ্য তাদের হাতে ছিল না। কিছুদিন তোমার রাজা গণেশের হাতে কিছুদিন ছিল, প্রায় 30 বছরের মতো একটা সময় গণেশের হাতে ছিল। এরপরে আবার ইলিয়াস শাহের একজন বংশধর আবার ক্ষমতা দখল করে নেয়। তো এই জন্যই এটাকে আবার বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ। আজকে ব্রেক দিব না, আমাদের ক্লাস শেষ দিকে চলে আসছি আমরা। তো আমরা একটু চলে আসি রুকনউদ্দিন বরবক শাহ। মূলত নাসিরউদ্দিন মাহমুদ শাহ তোমার যখন তোমার সেকেন্ড পরবর্তী ইলিয়াস শাহী শুরু করেন, সো উনি মারা যান মাত্র 1 বছর পরেই। 1 বছর না, সরি, 6 বছর পরে মারা যায়। এরপরে ওনার পুত্র রুকনউদ্দিন বরবক শাহ বাংলা সিংহাসনে বসে। তো ওনার ব্যাপারে আমরা যেটা দেখতে হবে, উনি যে মহাপণ্ডিত ছিল, শুধু পণ্ডিতে না, উনি ছিল বিদ্যা ও সাহিত্যের পৃষ্ঠপোষক এবং হিন্দু মুসলিম উভয় ধর্মের লোকজন ওনার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তো এই বরবক শাহর আমলে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। তো আমরা একটু দেখি যে তোমার হচ্ছে যে কিছুদিনের জন্য হাফসি শাসন পড়বো আমরা রুকনউদ্দিন বরবক শাহের পরে। এখানে আরো একটু ক্রনোলজি আছে, আর অনেকগুলো শাসক ছিল, আমরা খুব গুরুত্বপূর্ণ লোকজন না, তো এই জন্য আমরা হচ্ছে যে তাদের ব্যাপারে আলোচনা করতেছি না। আমরা হাফসি শাসনে চলে আসি। হাফসিরা কোন এলাকার লোক আমরা কি জানি? হাফসিরা কোন এলাকার লোক? হাফসিরা কোন এলাকার লোক? হাফসিরা হচ্ছে যে আরব দেশের লোক। ওরা হচ্ছে তোমার আফ্রিকান এবং ওরা ছিল ব্ল্যাক, আবিসিনিয়া, রাইট, এখন যেটা ইথিওপিয়ার এলাকা, যেটা ওইখানের লোক হাফসিরা। তোমার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন একজন হাফসি। তো ওই হাফসিরা তোমার 6 বছর ওরা বাংলা তোমার হচ্ছে শাসন করছিল। তো এই সময়টা ভয়ঙ্কর ছিল। এই সময়টা ছিল তোমার বিদ্রোহ, ষড়যন্ত্র, হ্যাঁ, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। এবং এই হাফসি তোমার মাত্র 6 বছর ছিল। এই 6 বছরে তোমার হচ্ছে যে 4জন সুলতানের মধ্যে 3জন সুলতানকে হত্যা করা হয়। তো ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো হাফসি শাসন উচ্ছেদ করে যিনি সিংহাসনে আসেন তার নাম হচ্ছে সৈয়দ হোসেন, এবং যথারীতি তার পূর্বপুরুষদের তার ঐতিহ্য অনুযায়ী উনি নাম ধারণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহ, তার একটু বিখ্যাত জিনিসপত্র পড়বো। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, সবচেয়ে ভালো লোক ছিল। কেন? ওনার শাসনটা ছিল স্বর্ণযুগ। ওনার শাসনের মধ্যে তোমার জ্ঞান বিজ্ঞান সবকিছুতে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছিল, এবং তার আমলে বাংলা রাজধানী ছিল গৌড়, এবং ওনার সময়ে শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তো এই আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায়
মালাধর বসু উনি শ্রীমদ্ ভাগবত রচনা করে এবং তোমার হচ্ছে যে কবিদ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। ওকে, তারপরে ওনার একটা বিখ্যাত কীর্তি হচ্ছে গোরের ছোট সোনা মসজিদ। আমরা বাংলা সাহিত্যের একটা যুগ বিভাজন দেখি যেখানে একজন লোক যিনি একটা সাহিত্য রচনা না করেও, কোন প্রকার কবিতা কোন প্রকার সাহিত্য রচনা না করেও, তার নামে পুরো একটা যুগ আছে বাংলার। কি নাম তার? শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য মূলত তোমার এই আলাউদ্দিন হোসেন শাহ পিরিয়ডেই বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু অবাধ স্বাধীনতা দেয় বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য। তো এই ছোট সোনা মসজিদ এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের একটা কীর্তি। তো তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বড় সোনা মসজিদ তাহলে কে নির্মাণ করেন? এটা হচ্ছে নাসিরউদ্দিন নুসরত শাহ। নুসরত শাহ নিয়ে আর খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু জানার আমাদের নাই, যাচ্ছে আমরা ওনাকে নিয়ে বিস্তারিত কোনো কথাবার্তা বলছি না। তো বড় সোনা মসজিদ হলো নাসিরউদ্দিন নুসরত শাহ, আর ছোট সোনা মসজিদ হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এবং কদম রসুল ভবনও নুসরত শাহের একটা কীর্তি। এই হলো বড় সোনা মসজিদ। তো আমরা একটু আসবো বাংলার, এর মধ্যে আর অনেকগুলো শাসক ছিল, তাদেরকে আমরা হচ্ছে যে এখানে আর আনতেছি না, কারণ তারা খুব গুরুত্বপূর্ণ কেউ না। বাংলার শেষ স্বাধীন মুসলমান শাসকে চলে আসি, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এবং উনি হুসেন শাহী রাজবংশের সর্বশেষ সুলতান। তো আমরা একটু রিভিউ করি। বাংলার প্রথম স্বাধীন রাজা যদি আসে সেটা হচ্ছে শশাঙ্ক। শেষ স্বাধীন রাজা যদি বলো সেটা হচ্ছে লক্ষণ সেন। প্রশ্ন করতে পারো ভাই এতক্ষণ না কইলেন আপনি ওই যে তোমার গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, তাহলে লক্ষণ সেন কেন আসলো? দেখো, লক্ষণ সেন আমলে কি ছিল? রাজা সিস্টেম ছিল, তাই না? তো মুসলিমরা আসে কি সিস্টেম শুরু করলো? সুলতানি সিস্টেম শুরু করলো। এমনি তো প্রশ্নটা লিখো কমেন্টে। তো রাজা সিস্টেম কিন্তু লক্ষণ সেনের সাথে সাথে শেষ। সুলতানি সিস্টেম চালু করছে মুসলিমরা। তো প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, যার তোমার হচ্ছে যে প্রকৃত যে সুলতান আমরা জানি যে ফখরুদ্দিন মোবারক শাহ, উনি হচ্ছে সোনারগাঁও দখল করলে উনি কিন্তু পুরো বাংলায় তার রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই। মূলত পুরো বাংলা রাজত্ব প্রতিষ্ঠা করছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা শেষ তোমার হচ্ছে যে সুলতান হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বইয়ে দেয়া। আচ্ছা, আমি একটা ক্লিয়ার করি, আমার এখানে নাম হলো স্বাধীন রাজা, ওকে, লক্ষণ সেন। এরপরে লক্ষণ সেনের পোলা কেশব সেন, সে স্বাধীন ছিল না, সে ততক্ষণে ওর বাপ কিন্তু পালাই গেছে কিনা, স্বাধীন ছিল না সেখানের মধ্যে। ওকে, কেশব সেন তো স্বাধীন ছিল না, কারণ লক্ষণ সেনের পরে স্বাধীনতার এখানে তোমার ইয়া ঘটে এবং এরপরে এখানে মুসলিমদের তোমার হচ্ছে ইয়া শুরু হয়ে যায়, শাসন শুরু হয়ে যায়। তো আমরা এখন একটু আবার দিল্লিতে ফিরে যাই, অনেকক্ষণ বাংলায় ছিলাম, আমরা একটু দিল্লিতে ফিরে আসি। তো দিল্লিতে আমরা এখন একটু চলো মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করে আসি। তো আমরা শেষ রাজা ছিল, হ্যাঁ শেষ রাজা ছিল, বাট স্বাধীন ছিল না সে, কারণ তার আব্বাই তোমার হচ্ছে যে ততক্ষণে তোমার স্বাধীনতার ইয়া তোমার মানে পরাজিত হয়ে সে তখন চলে গেছিল এখান থেকে। সো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। তার দেখা শেষে কিভাবে প্রতিষ্ঠা করলো? পানিপথ নামক স্থানে তোমার 1526 সালে তোমার পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এখানে বাবরের সাথে যিনি যুদ্ধ করেন তার নাম কি আমরা কি জানি? যুদ্ধটা ইব্রাহিম লোদি। সো সম্রাট বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো বাবর হচ্ছে প্রথম সম্রাট যিনি নিজের আত্মজীবনী রচনা করেন, তুজুকি বাবর নাম সেটা পরিচিত। আত্মজীবনীতে আসছিল প্রশ্নটা। তো আমরা একটু বংশ তালিকা যদি দেখি, এখানের মধ্যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের পুরো নাম, তারপর আছে হুমায়ুন, তারপর হচ্ছে আকবর, এবং তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, তারপর আওরঙ্গজেব, এবং এরপর 1707 পরে আমরা কিন্তু এখানে ক্রোনোলজি মেনটেন করি না, কারণ এরপরে গুরুত্বপূর্ণ লোকজন কেউ ছিল না, এবং আমরা সর্বশেষ মোগল সম্রাট হচ্ছে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। সো তুমি মনে রাখতে পারো, আমি অবশ্য কোনো ছন্দমন্দ মনে রাখি না, এমনি মনে থাকার কথা, কারণ আমরা হচ্ছে তোমার ছোটবেলা থেকে পড়ে আসতেছি। বাবার বলা হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের বলা হচ্ছে আকবর, আকবর বলা জাহাঙ্গীর, জাহাঙ্গীর বলা শাহজাহান, শাহজাহান বলা হচ্ছে আওরঙ্গজেব। বাবার হইলো একবার জ্বর, স্যার হইলো ঔষধে। মনে রাখতে পারো, বাবার বলতে সম্রাট বাবর, হইলো হচ্ছে হুমায়ুন, একবার হচ্ছে আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর, স্যার হইলো হচ্ছে শাহজাহান, আর ওষুধ হচ্ছে আওরঙ্গজেব।
সম্রাট হুমায়ুন উনি হচ্ছে বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। এখানে আমাদের স্লাইডগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক ডিটেলস বা অনেক তথ্য আমরা আনি নাই, শুধুমাত্র আমাদের যে তথ্যগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আনা হয়েছে। তো অবশ্যই বই পড়তে হবে, আগে স্লাইডটা দেখবা, রেকর্ডিংটা শুনবা, তারপর অবশ্যই বইটা পড়বা। তো হুমায়ুনের হুমায়ুনকে নিয়ে, কারণ এখানে আমরা যদি ইতিহাস নিয়ে আলোচনা করতে যাই, শুধু হুমায়ুনকে নিয়েই তো আমাদের হচ্ছে তোমার হুমায়ুন নামের একটা ইয়ে লেগে বলছে, উপন্যাস লেগে বলছে, তাই না? কি নাম আমরা জানি কেউ? বাদশাহ নামদার। বাদশাহ নামদারে তোমার হুমায়ুনের কাহিনী নিয়েই পুরো একটা মস্ত বড় উপন্যাস হয়ে গেছে। সে শুধু হুমায়ুনের কাহিনী বলতে বলতে আমাদের পুরো রাত শেষ হয়ে যাবে, সেটা আমাদের পক্ষে তোমার পসিবল না। এবং তোমরা জানো যে হুমায়ুনের অনেকগুলো ঘটনা আছে এখানের মধ্যে, যে হুমায়ুন একবার অসুখ হয়। সো তোমার তখন তার পিতা বাবর তখন আল্লাহ পাকের কাছে তোমার হচ্ছে যে তোমার প্রার্থনা করে যে যাতে করে হুমায়ুন সুস্থ হয়ে যায়, এবং তার প্রাণের বিনিময়ে একসময় দেখা যায় যে বাবর অসুস্থ হয়ে যায়, হুমায়ুন সুস্থ হয়ে যায়, একসময় হুমায়ুন মারা যায়, সরি বাবর মারা যায় একসময়। হুমায়ুনের শেষ তোমার জীবনটা তোমার খুবই দুঃখজনক। হ্যাঁ, সে গ্রন্থাগারে শিশু হতে করে মারা যায়। যাই হোক, হুমায়ুন তোমার হচ্ছে বাংলা আসছিল, বাংলার নামকরণ করে জান্নাতাবাদ। তো আমরা একটু শের সাথে চলে আসি। তো হুমায়ুন তোমার হচ্ছে তার একবার ইচ্ছে ছিল সে বাংলায় আসবে। তো বাংলায় আসলো, সে এসে বাংলাতেও ভাত টাত খাইতো। তারা তোমার রুটি খাই, তারা যেহেতু তোমার মধ্য এশিয়ার লোকজন, ভাত টাত খাই খুব মজা পেয়ে গেছে, এবং শরীর স্বাস্থ্য 8 মাস ছিল মানে আসতে অল্প কয়েকজন বেড়াইতে, মানে এখানে আইসা বাংলার খাবার দাবার দেখে মানে সে তো পুরো ফিদা হয়ে গেছে, কবাজির এখানে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, মাছের কোপ্তা, ইলিশ মাছ, ভাত টাত খায় আসে, মোটামুটি অনেক স্বাস্থ্য বেড়ে গেছে। সে জান্নাতাবাদ নামও দিয়ে দিছে, ভেলে দুলে যাইতেছিল ওখান দিয়া। হ্যাঁ, তো তখন কিন্তু তোমার ওই যে আফগানরা কিন্তু বারবার অ্যাটাক দিত। তো হুমায়ুন বাংলা থেকে যাওয়ার সময় সে তো প্রস্তুত না, এখান দিয়া যাওয়ার সময় পথের মধ্যে ওরা অ্যাটাক দিছে শেরশাহ। হ্যাঁ, শেষ অ্যাটাক দিয়া তখন ওকে তুমি পরাজিত করে তখন হুমায়ুনকে তোমার হচ্ছে যে সিংহাসনচ্যুত করে দেয়। তো কিছুদিনের জন্য ওই হুমায়ুনের পরে চলে আসছে কে, আমাদের ক্যারেক্টার ঢুকে গেছে কে, শেরশাহ। আমরা ছবি তোলার সময় অনেক সময় দেখি, আমরা ছবি তুলতেছি, হুট করে বন্ধুরা একজনের মধ্যে ক্যারেক্টারে ঢুকে যায়, তাই না? তো এখানে আমরা দেখবো গণেশ একবার ক্যারেক্টারে ঢুকে গেছিল, ওই যে সুলতানের শাসন করার সময় টুক করে গণেশ কিছুক্ষণের জন্য ক্যারেক্টারে ঢুকে গেছে। তারপরে হাফসিরা 6 বছরের জন্য ঢুকে গেছে ক্যারেক্টারের ভিতরে, এখন শেরশাহ কিছুক্ষণের জন্য ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাবে। আমার অনেক সময় বাইরে ছবি তোলার সময় ঘটনা ঘটে, তাই না? ছবি তুলতে তুলতে সুন্দর করে একজন ঢুকে গেছে এই শেরশাহ। তবে বড় ভালো লোক ছিল, আমি তাকে পছন্দ করি। সে সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করে, যার নাম ছিল সড়কে আজম। ইংরেজরা যার নামকরণ করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তো তোমার শেরশাহের আমলে তোমার হচ্ছে যে ঘোড়ারা ডাকতো না, তো ও প্রথম ঘোড়ার ডাক প্রবর্তন করে আর কি। মানে প্রথম ওরা আমলে ঘোড়ারা ডাকা শুরু করে, ঘোড়াকে সাউন্ড করতো না। কি বলো? আমি ছোটবেলায় এরকমই মনে করতাম, যখন পঞ্চম শ্রেণীর বইতে পড়লাম ঘোড়ার ডাক প্রবর্তন করে, আমি ভাবলাম যে ঘোড়ার ডাকা ডাকতো না এর আগে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, চিঠিপত্র প্রবর্তন করে সে, রানার ঘোড়ার মাধ্যমে সে চিঠিপত্র পাঠানো। এই সময় যে কাবুলিয়ত এবং পাট্টা আইন করে, এই কাবুলিয়ত এবং পাট্টা জিনিস আসলে কি? তো দেখো শেরশাহর আগে মানে যখন জমি বেচা কেনা করতো, মুখে মুখে জমি বেচা কেনা করতো। হ্যাঁ, এখন ধরো তোমার নাফিসার আগে বলে কাছে একটা তোমার জমি বিক্রি করলো, এরপর নাফিসা মরে গেল, নাফিসার ধরো পোলা বাবুল, বাবুল রাগে বলে পোলারে বলে এই আমার আম্মা তোমার বাবার কাছে জমি বিক্রি করছে, ঘটনা সঠিক না, এটা আমাদের জমি, দিয়ে দাও। তো এখন এই জিনিসটা তোমার হচ্ছে যে দূর করার জন্য, জমি জমা নিয়ে গ্যাঞ্জাম দূর করার জন্য তখন সে বললো যে কেউ কাকে জমি তুমি বিক্রি করলে এরকম এই তোমার হচ্ছে এরকম দলিল লিখে দিতে হবে, নাম হচ্ছে কাবুলিয়ত পাট্টা। দলিল সিস্টেম চালু করছে। আমি এই লোকটাকে কেন পছন্দ করি সেটা বলি। একটা জিনিস তুমি দেখো যে চট্টগ্রামে কেউ আছে এখানের মধ্যে? তো চট্টগ্রামের তোমার অলংকার থেকে একদম তোমার হচ্ছে পোর্ট কানেক্টিং নামে একটা রোড আছে। হ্যাঁ, সিলেটে আছে, আচ্ছা এখানের মধ্যে। সে রোডটা বানাইতে মানে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রোড, কয় বছর লাগছে রোডটা বানাইতে? প্রায় 13 থেকে 14 বছর লাগছে, তাই না? মানে একটা রোড বানাইতে 13 থেকে 14 বছর লাগছে, এখনো মনে হয় নাই, মনে না? এখনো মনে পুরোপুরি হয় নাই। মানে মানে তোমার 3-4 কিলোমিটার রোড হচ্ছে তোমার 14 বছর লাগাই দিছে। আর ও 4-5 বছরের মধ্যেই সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত 4000 কিলোমিটার বেশি একটা রোড বানায় ফেলছে। তাহলে বুঝতে পারছো সদিচ্ছা থাকলে অনেক কিছু পসিবল। কি বলো? সদিচ্ছা থাকলে অনেক কিছুই পসিবল, সদিচ্ছা না থাকলে কিন্তু তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না। এই শেরশাহ লোকটা অল্প কিছুদিন ক্ষমতা ছিল, এই অল্প কিছুদিন ক্ষমতার মধ্যেই মানে সে তোমার হচ্ছে যে মানে মানে উন্নয়নের মানে জোয়ার যাতে বলে আর কি, মানে ভাষায় দিচ্ছে উন্নয়ন করে। এই হচ্ছে যে অবস্থা। যাই হোক,
আমরা একটু তোমার শেরশাহ, তো যাই হোক সে বেশি দিন তোমার হচ্ছে যে এখানের মধ্যে ক্ষমতা রাখতে পারে নাই। তোমার এরপর শেরশাহর পরে তোমার যে আফগান ক্ষমতা বসে তার নাম ছিল তোমার হচ্ছে যে হিমু। তো এই হিমুকে তোমার আমাদের এখানে হিমু নাম আসলে আসলে কেউ নাই, তাই না? আসলে হিমু নামে কেউ নাই। হিমু ছিল আফগান শাসক, মানে শেরশাহের উত্তরসূরি আর কি। তো 1956 সালে হিমুকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পরাজিত করে আকবর। তো আকবর তো বাচ্চা বলা ছিল, তাহলে আকবর কেন পরাজিত করে বলো তো? আকবর ছিল বাচ্চা, বাচ্চা ছিল সে, ওর বয়স ছিল 13 বছর। মূলত তার সেনাপতির নাম ছিল মানসিংহ। মানসিংহ মূলত হিমুকে এখানের মধ্যে তোমার হচ্ছে যে পরাজিত করে, হ্যাঁ তার সেনাপতি। তো সে নিজে তো এখানে সে বাচ্চা বলা, সে কিছু যুদ্ধ করবে। তো হ্যাঁ পানিপথে তখন হচ্ছে এরকম যুদ্ধ হতে, যুদ্ধ করলে তখন তোমার হচ্ছে যেমন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তোমরা যারা আসো, ব্রাহ্মণবাড়ির মধ্যে যুদ্ধ হয় তাই না? ওখানে দুই পক্ষ গ্রামবাসী তোমার হচ্ছে যে যখন ইয়া হয় বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা, তোমরা যুদ্ধের ময়দানে তোমার হচ্ছে যে চলে আসে। পানিপথে তো ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা এলাকা ছিল, সবাই লোকজন যুদ্ধ করতো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন কে? পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন কে? লোদি, ইব্রাহিম লোদি বাবরের সাথে পরাজিত হয়। পানিপথ জায়গাটা আসলে বোঝা যাচ্ছে মোগলদের জন্য খুবই একটা ভালো জায়গা ছিল, এখানে ওরা যুদ্ধে জিততো, এই ফিল্ডে ওরা সব যুদ্ধ জিততো। তো সম্রাট আকবর, তার প্রধানমন্ত্রীর নাম ছিল আবুল ফজল, তার অর্থমন্ত্রীর নাম ছিল টোডরমল। এই টোডরমল কিন্তু তোমার ট্যাক্স সংস্কারের জন্য খুব বিখ্যাত হয়ে আছে। তো আকবর তার যেটা ছিল, সে তোমার সে চিন্তা করছে যে সে নিজেই এখানের মধ্যে খুব ধর্মীয় গুরু হয়ে যাবে সে। তো হিন্দু ধর্ম থেকে একটু, ইসলাম ধর্ম থেকে একটু, বৌদ্ধ ধর্ম থেকে একটু, খ্রিস্টান ধর্ম থেকে একটু একটু নিয়ে ধর্ম বানালেন, তার নাম হলো দিনী এলাহি। এই ধর্মের অনুসারী আবার সে নিজে ছাড়া তেমন কোনো লোকজন ছিল না। পানিপথের বর্তমান নাম কি আমি জানি না, একটু গুগল করো। তো মূলত ট্যাক্স আদায়ের সুবিধার্থে তোমার আকবর পহেলা বৈশাখ চালু করে। কারণ এর আগে এক একজন এক এক সময় ট্যাক্স দিচ্ছে, তো দেখা দেখা যাচ্ছে তোমার যদি তোমার ট্যাক্সের জন্য নির্দিষ্ট দিন না থাকে তাহলে প্রজারা তোমার ট্যাক্স দিতে যথেষ্ট অসুবিধা। দেখা যাচ্ছে যে এমন সময় তোমার ট্যাক্স দেওয়ার ডেট চলে আসছে যে সময় ওরা কোনো ফসল নাই ওদের কখনো, তখন হিজরি সালের সাথে মিল করে একটা সার্টেন ডেট ফিক্স করে পহেলা বৈশাখ, যে সময় প্রজারা ট্যাক্স দিবে। তো এর আগে আকবরের আগে যে মোগল শাসকরা ছিল তাদের আমলে তোমার যারা অমুসলিম ছিল তারা একটা কর দেওয়া লাগতো। 18 জন ছিল, হ্যাঁ দিনে এলে 18 জন ছিল, ও নিজস্ব 18 জন, তাই না? 18 জন ছিল, তবে সে আবার প্রেশার দেয় না নিজের ধর্ম তোমার ইয়া করার জন্য। শোনো তখনকার সম্রাটরা যদি চাইতো প্রেশার দিয়ে কাউকে তোমার নিজের ধর্ম নিয়ে যাবে, তখন কিন্তু তারা পারতো, ওরা সেই কাজটা ওরা করে নাই। এটা অবশ্য ওদের অনেক ভালো লোক ছিল, তাই না? ওখানে থ্যাংক দেওয়া উচিত। তো সে তখন জিজিয়া কর নামে একটা কর ছিল, আগের মোগল সম্রাটরা তোমার হচ্ছে যে নিত অমুসলিমদের কাছ থেকে। তো এই জিজিয়া করটা সে কিন্তু রহিত করে দিছে, ওখানে জিজিয়া কর নামে দিতে হবে না। তো এই আকবরের তার মন্ত্রী আবুল ফজল আইনি আকবরের রচনা করে। এবং তার সময় একজন বিখ্যাত কৌতুককার ছিল, তার নাম ছিল বীরবল। বীরবল হাস্যরসের জন্য বিখ্যাত ছিল। এবং আকবরের আমলে একজন সিঙ্গার ছিল, তার নাম ছিল তানসেন। তানসেনকে বলা হতো বুলবুলি হিন্দ। ভারতের তোতা পাখি কার নাম ছিল? ভারতের তোতা পাখি আমির খসরু ছিল ভারতের তোতা পাখি। এগুলো মনে রাখতে হবে টাইটেল গুলো, যে তোমার বুলবুলি হিন্দ কার নাম ছিল, হ্যাঁ মনে রাখতে হবে কার আমলে ছিল, মনে রাখতে হবে। তো জাহাঙ্গীর তোমার সে ছিল আকবরের ছেলে। তার তোমার আত্মজীবীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিয়েও আমরা যদি তোমার আসলে কথা বলতে যাই, তোমার মানে তাও রাত কেটে যাও। আমরা ছোটবেলায় একটা সিরিজ দেখতাম, নূর জাহান। খুবই বলতো আকবর দা গ্রেট নামে একটা সিরিজ ছিল বিটিভিতে। তোমরা তোমাদের অবশ্যই মনে থাকার কথা না, আমি নিজে খুব ছোট ছিলাম তখন, আমার ফেভারিট এক সিরিজ ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর খুব তোমার খুব ইন্টারেস্টিং ইয়ে ছিল। নূরজাহানকে সে বিয়ে করে, যদিও তোমার হচ্ছে যে নূরজাহান ছিল তোমার তার একজন তোমার সেনা সদস্যের স্ত্রী ছিল। পরে সেনা সদস্যের মৃত্যুর পরে মূলত সে তোমার হচ্ছে যে নূরজাহানকে বিয়ে করে, এবং নূরজাহানের ব্যাপক প্রভাব আছে তার লাইফে। তো জাহাঙ্গীর, তো তার ব্যাপারে আর গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা হচ্ছে যে কথা জানবো। তো উনি হচ্ছে এই দেশের সরকারি কাজে ফার্সি ভাষা তোমার চালু করে, হ্যাঁ। এবং তার আমলে তোমার হচ্ছে যে তার একজন সুবাদার, ইসলাম মানে মুঘলদের তারা হচ্ছে এখানে শাসন করার জন্য যে সুবাদারদের মানে একজন প্রতিনিধি পাঠাতে, যাদের বলা হয়তো সুবাদার। মানে মুঘল আমলে সুবা ছিল, যে বাংলা সুবা, হ্যাঁ? তারপর তোমার ধরো ভারতের বিভিন্ন এলাকায় সুবা নামে পরিচিত ছিল, সুবা প্রধান ছিল সুবাদার। তার আমলে ইসলাম খান নামক সুবাদার 12 ভূঁইয়াদের দমন করে, মানে সোনারগাঁতে যারা ছিল, হ্যাঁ 12 ভূঁইয়াদের তোমার দমন করে। তো এই সুবাদার ইসলাম খান
উনি বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে এবং ঢাকার নামকরণ করে জাহাঙ্গীরনগর। এই সম্রাট জাহাঙ্গীরের আমলে ঘটনাটা ঘটে। তো ওনার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় আগমন করে। তাহলে কয়টা কথা বললাম? একটা বললাম তোমার এই জাহাঙ্গীর তার আমলে ফার্সি ভাষা চালু হয় সরকারি কাজে, তারপরে আবু আবকর চালু হয় তার আমলে, তারপরে তার আমলে ইসলাম খান বারবিয়াদের দমন করে এবং তার আমলে 1610 সালে তোমার হচ্ছে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে এবং ঢাকার নামটা দেয় জাহাঙ্গীরনগর। এবং তার আমলে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা আগমন করে এবং তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ তার নাম হলো তুজুকি জাহাঙ্গীর। প্রত্যেকটা তথ্য মনে রাখতে হবে, এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জাহাঙ্গীরের পর লাগাতে চলে আসে, তারপর নাম হচ্ছে শাহজাহান। তো এই শাহজাহান না, আবার এখানে বামে শাহজাহানের ছবি আছে, এটা হচ্ছে তোমার সম্রাট শাহজাহান। দুজন আসলে সম্রাট, আমাদের দেশের পরিস্থিতিতে দুজনেই সম্রাট, তাই না? যে কথাগুলো বললাম ওগুলো স্টাডি থাকার দরকার কি? এগুলো মুখে বলছি না, এই মুখে বলে লেখা রাখো, খাতায় লিখে রাখো। তো শাহজাহান তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। হ্যাঁ, উনি হচ্ছে আগ্রায় তাজমহল নির্মাণ করে, তারপরে ময়ূর সিংহাসন নির্মাণ করে। ওনার আমলে তোমার হচ্ছে যে পারস্যের একজন সুলতান, যার নাম হচ্ছে তোমার হচ্ছে যে নাদির শাহ। তো সে হচ্ছে তোমার এখানে অ্যাটাক দিয়ে এই ময়ূর সিংহাসনটা সে হচ্ছে এখানে তোমার দখল করে নিয়ে যায়। তো উনি আরো জিনিস নির্মাণ করে, তোমার হচ্ছে দিল্লির লালকেল্লা এবং মতি মসজিদ। হ্যাঁ, ময়ূর সিংহাসনটা তোমার হচ্ছে যে নিয়ে যায় এই নাদির শাহ এখানের মধ্যে অ্যাটাক দিয়ে। হ্যাঁ, গোল্ডের ছিল। তার মানে আমরা পারস্য লোক, ইরানের লোকজন আসলে এখানে খুব মানে এখানে ধন সম্পদের প্রতি তাদের যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে, এখানে ব্যাপক রকম তারা ঝামেলা করতো। তো সম্রাট তোমার হচ্ছে যে এই শাহজাহানের আমলে তোমার ইংরেজরা বাংলার পিপিলাই নামক স্থানে, তার নাম হলো কি পিপিলাই। সো এই পিপিলাই নামক স্থানে তোমার হচ্ছে যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে এই আমলে, ওনার আমলে দেখা যায় যে বাংলায় পর্তুগিজ বণিকদের তাদের প্রতিপত্তি অনেক বেড়ে যায়। তো এই শাহজাহানের একজন তোমার সুবেদার, তার নাম ছিল জুইনি, কাসিম খান জুইনি, উনি পর্তুগিজদের দমন করে। এই শাহজাহানের একজন পুত্র নাম ছিল তোমার শাহজাদা সুজা, এবং যিনি যেটা করে বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তর করে। তো এই সম্রাট শাহজাহান উনি হচ্ছে তোমার বাংলায় ইংরেজদের অবাধ বাণিজ্য করার সুযোগ দেন। দেখো, প্রথম আসছিল কার আমলে? জাহাঙ্গীরের আমলে, কিন্তু খুব সুবিধা একটা করতে পারে নাই। শাহজাহানের আমলে কিন্তু ওরা ব্যাপক সুবিধা করছে এবং শাহজাহানের আমলে ওরা ব্যাপক বাণিজ্য ওরা করার সুযোগ পায়। তো চকবাজার বড় কাঠরাও ওনার আমলে নির্মিত এবং তোমার ধানমন্ডির ঈদগাহ মাঠ তা শাহজাহানের আমলে নির্মিত। এ হচ্ছে সেই তাজমহল। সো ওনার স্ত্রীকে উনি খুব ভালোবাসতো, মমতাজ। ভালোবাসার চোটে যখন ওনাদের 14তম বাচ্চা যখন হয়, তো তখন হচ্ছে যে ওনার স্ত্রী মারা যান। তো এরপরে মূলত স্ত্রীর তার মানে শোকার্ত এটা স্মরণ করার জন্য উনি হচ্ছে যে তোমার তাজমহল নির্মাণ করে। তো এখানে অবশ্যই এটা বিতর্ক আছে, উনি আসলে স্ত্রীকে ভালোবেসে নির্মাণ করছিল নাকি উনি নিজের একটা ইয়া দেখাইলো, হ্যাঁ, নিজের একটা প্রতাপ গৌরব এগুলো দেখাইলো। কারণ উনি স্ত্রী মারা যাওয়ার পরে তো উনি বিয়ে করে। হ্যাঁ, তো হম হম উনি স্ত্রী মারা যাওয়ার পরে উনি আরো বিয়ে করে। সো এটা আসলে এটা নিয়ে কিছু আছে, উনি নিজের প্রতাপ প্রতিপত্তি দেখানোর জন্য। এবং এই তাজমহল বানানোর পিছনে অনেক তোমার নির্মম ইতিহাস আছে, যে এখানে 20,000 লোকজন হচ্ছে যে এটা 20 বছর পরিশ্রম করে এটা বানায়। এবং হচ্ছে যে বলা হয় যে তোমার এটা যারা ডিজাইন করছে ওরা যাতে এরকম ডিজাইন যাতে না বানাইতে পারে ওদের হাত কেটে দেওয়া হয়েছিল। তবে এটা নিয়ে বিতর্ক আছে অবশ্য, এটা আসলে কতটা ট্রু এটা নিয়ে বিতর্ক আছে। যে এখানে প্রত্যেকটা ইতিহাস কিন্তু বিতর্ক আছে যে আসলে এরকম ঘটনা ঘটছে কিনা। কারণ এই ঘটনাগুলো তোমার হচ্ছে যে আসলে সঠিক কিনা আমরা এখন আর আমরা এটা বের করতে পারবো না। এটা নিয়ে বিতর্ক আছে, যে অনেকে বলে এটা মিথ, এগুলো সত্য না। কারণ ইতিহাসগুলো কিন্তু মনে রাখতে লিখছে কিন্তু ইংরেজরা, অথবা তোমার এরপরে তোমার সেগুলো আবার ট্রান্সলেট হয়েছে। সো এগুলোর মধ্যে তোমার ফালাসি আছে অনেক রকমের। তো আওরঙ্গজেব ওনার দেখা যাচ্ছে চেহারাটা দেখা যাচ্ছে যথেষ্ট রকমের অনেক খুব ধর্মভীরু লোক ছিল। তো এই আওরঙ্গজেব ওনার নাম ছিল জিন্দাপীর এবং বাদশাহ আলমগীর নামে উনি সম্মুখ পরিচিত। এবং বাদশাহ আলমগীরের আমরা একটা কবিতা পড়ছিলাম ছোটবেলায়, হ্যাঁ, যিনি হচ্ছে যে ওনার ছেলেকে হচ্ছে তোমার পড়াতে পাঠান টিচারের কাছে, তাই না? তো সেখানে ওনার ছেলে হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা, হ্যাঁ, ছেলে হচ্ছে তোমার টিচারের যাতে রেসপেক্ট করে এবং টিচারের পা ধুয়ে দেয়, সেরকম একটা কাহিনী, একটা কবিতা আছে শিক্ষাগুরুর মর্যাদা নামে। এখানে বাদশাহ আলমগীরের কাহিনী বর্ণনা করা হয়। তো এই আওরঙ্গজেব দেখো তোমার ওনার যে পরদাদা যে আকবর, আওরঙ্গজেবের দাদা হচ্ছে জাহাঙ্গীর।
জাহাঙ্গীরের বাপ হচ্ছে আকবর, মানে মনে হচ্ছে ওনার দাদার বাপ। দাদার বাপরে কি বলে, দাদার বাপরে কি বলে রে, আঙ্কেল বলে না, ওনার আঙ্কেল, মানে ওনার আঙ্কেল আকবর তোমার হচ্ছে যে জিজিয়া কর তোমার মাফ করে দিছিল, বড় বাবা বলে, হ্যাঁ বড় বাবা বলে, পর্দা আঙ্কেলও বলা হয় অনেক জায়গায়। তো জিজিয়া কর চালু মানে বন্ধ করে দিছে, উনি এসে আবার জিজিয়া কর চালু করে। প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ যে জিজিয়া কর কে রহিত করে, কে চালু করে। হ্যাঁ, তো এই আওরঙ্গজেব, তো সে ছিল শাহজাহানের পোলা। তো শাহজাহানের আরো তো পুত্র ছিল, তার এক পুত্র ছিল তোমার হচ্ছে যে যার নাম বললাম শাহ সুজা, এবং যে ঢাকা থেকে রাজধানী আবার রাজমহলে নিয়ে যায়। তো এই শাহ সুজা কিন্তু তোমার হচ্ছে যে শাহজাহানের খুব প্রিয় পুত্র ছিল আর কি। আওরঙ্গজেব কিন্তু সবার বড় ছিল না, হ্যাঁ, কিন্তু সে মানে শাহ সুজাকে কিন্তু সে ক্ষমতা বসায় না, শাহজাহান ক্ষমতা বসাইছে তোমার হচ্ছে যে শাহ সুজাকে, আওরঙ্গজেবকে বসায় নাই। তো এরপরে শাহ সুজা সে ছিল তোমার যত রকমের ইমব্যালেন্স এডিক্টেড। তো পরে এই সুজাকে আওরঙ্গজেব তোমার হচ্ছে যে তোমার দমন করে, এবং দমন করে তাকে মূলত এখানের মধ্যে তাকে আর ক্ষমতায় রাখে নাই আর কি, তাকে তারাই দেয় বাংলার মধ্যে, তাকে রাখে নাই, সে মূলত মীর জুমলাকে এখানের মধ্যে বাংলা শাসন করার জন্য পাঠাই। শাহ সুজা তো তোমার বাংলা ছিল, যে মূলত তার ভাই ছিল, তো তার ভাইকে সে মূলত অ্যাটাক করে তোমার মীর জুমলাকে এখানে শাসন করার জন্য পাঠাই। তো আমরা হচ্ছে যে চলে আসবো সর্বশেষ মুঘল সম্রাট, তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে তোমার সর্বশেষ মুঘল সম্রাট। তোমার ওনার আসলে ওনাকে দেখলেই ওনার, উনি একজন কবি ছিল, অনেক বড় কবি ছিল, কবিতার হইতে লিখতো। দেখো যে পুঁতির মালা টালা পরে আছে, অনেক কিছু পরে আছে, দেখলেই মনে হচ্ছে অনেক বিলাসবহুল জীবন যাপন করতো। ওনার অনেক মিথ প্রচলিত আছে ওনার। তো ভদ্রলোক, ওখানে দেখলে অনেক ভদ্রলোক। আম, ওনাকে উনি প্রচন্ড তোমার, উনি নাকি তোমার হচ্ছে যে মানে যখন খেতে বসতো তখন তোমার 40 পদের তরকারি, 40 পদ না 80 পদ, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেক পদে তোমার হচ্ছে যে তরকারি লাগতো ওনার খাওয়া দাওয়া করার জন্য। এটা ছাড়া উনি খেত না, অনেক বিলাসী লোক ছিল উনি। তো কিন্তু দুঃখজনক ভাবে ওনার জীবনটা এমন ভাবে কাটছে, সে জীবনে কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, কারণ ওনাকে ইংরেজরা একদম রেঙ্গুনে কিন্তু ওনাকে নির্বাসন দিয়েছিলেন। এটা কিন্তু ওনার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার কিন্তু আমাদের জন্য। উনি কিন্তু প্রচন্ড বিলাসী জীবনযাপন করতে, দেওয়া কত রকমের হীরা মুক্তা মানিক কত কিছু পরে আছে, প্রচন্ড বিলাসবহুল জীবনযাপন করতো। মাঝে মধ্যে ওনার লুচি খাওয়ার শখ হইতো, হ্যাঁ। তো সেই লুচি খাওয়ার শখ যখন হইতো তখন তখন একটা ওনার জন্য বানানো ঘি থাকতো, হ্যাঁ। ওনার বানানো 1 কেজি ঘির মধ্যে একটা লুচি ভাজা হইতো, ওই লুচিটা ভাজার পরে ঘিটা ফেলে দেওয়া হইতো, ওই ওই ঘিটা কোনো কাজে লাগানো হতো না, ওই লুচিটা উনি খাবে। উনি হচ্ছে যে সেই অত্যন্ত মানে যাকে বলি যে আমরা মানে খুব কি বিলাসী জীবনযাপন। মোগল স্থাপত্য গুলো যদি দেখি, লালবাগের কেল্লা, সাত গম্বুজ মসজিদ, বড় কাটরা, তারপরে ছোট কাটরা, এটা শাহ সুজার নির্মিত। তারপর তোমার হচ্ছে যে ঢাকা গেট মীর জুমলার নির্মিত। তারপরে তাজমহল। মীর জুমলা কে ছিল, মীর জুমলা ছিল হচ্ছে কে, সুবাদার। কার সুবাদার, তোমার সে হচ্ছে যে আওরঙ্গজেবের একজন সুবাদার। তাজমহল নির্মিত হয় মুঘল আমলে। তারপরে আমরা দেখি মোগল আমলে তোমার হচ্ছে যে বাংলা কি অবস্থা। বাংলার বড় জমিদার, আমরা শেষ ক্লাস শেষ দিকে চলে আসছি, বাংলা বড় জমিদাররা মুঘলদের অধীনতা কিন্তু মেনে নেয় নাই, ওরা মুঘলদের বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নেয়, এবং এদের নাম হচ্ছে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের নেতা ছিল ঈশা খাঁ, রাজধানী ছিল সোনারগাঁ, এবং তোমার 12 ভূঁইয়াদের যে নেতা ঈশা খাঁ, তার মৃত্যুর পর তার পোলা মুসা খাঁ নেতা নির্বাচিত হয়। ওরা অনেক রকম ভাবে তোমার হচ্ছে যে চেষ্টা করছে যে মুঘলদের অধীনে না যাওয়ার জন্য। প্রসিদ্ধ কয়েকজন 12 ভূঁইয়া, চাঁদ গাজী, জুনা গাজী, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য এবং কংস নারায়ণ, বিখ্যাত কয়েকজন 12 ভূঁইয়া। তো মুঘল প্রদেশগুলো ছিল সুবা নামে পরিচিত ছিল, আর সুবার দায়িত্বপ্রাপ্ত ওদের বলা হতো সুবাদার, হ্যাঁ। এই সুবাদার ইসলাম খান, উনি 1610 সালে সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করে এবং নাম রাখে জাহাঙ্গীরনগর। ইসলাম খান তোমার হচ্ছে কার সুবাদার ছিল, সম্রাট, সম্রাটের নাম কি ছিল এখানে, নাম কি ছিল, জাহাঙ্গীর, আর জাহাঙ্গীর ছিল। শাহ সুজা, যে ছিল মূলত শাহজাহানের দ্বিতীয় ছিল, মানে আওরঙ্গজেবের ভাই ছিল মূলত। তো তোমার হচ্ছে যে সে ছিল এখানে বাংলা সুবাদার। তো যাই হোক, আওরঙ্গজেব কিন্তু তার ভাইরে কিন্তু এখানে তারাই দিছে, কারণ তার ভাই ভালোভাবে শাসন করতে পারতেছিল না, ভাইকে তারাই দিয়ে এখানে সে মীর জুমলাকে পাঠাইছে, সুবাদার শাহ সুজা। তো কুমিল্লার এখান দিয়ে একটা এলাকার নাম আছে সুজানগর। এটা কথিত আছে যে সুজা এই অঞ্চল দিয়ে পালাই মানে পালাই গেছিল না, মানে লোকমুখে প্রচলিত। তো যাই হোক,
এই সুবেদার শাহ সুজা সে বড় কাটা নির্মাণ করার জন্য বিখ্যাত। তার মীর জুমলা সে কার সুবেদার ছিল? আওরঙ্গজেবের সুবেদার ছিল, তাই না? আওরঙ্গজেব তার ভাইরে বসায় দিয়া এখানে সে তোমার মীর জুমলাকে এখানে সুবেদার বানান। এই মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করে। তারপরে তোমরা হচ্ছে যে সুবেদার শায়েস্তা খান, উনি হচ্ছে যে চট্টগ্রামের নাম রাখে ইসলামাবাদ। শায়েস্তা খান আরো কৃতিত্ব আছে, ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, সাতমুজ মসজিদ। আমরা জানি শায়েস্তা খান আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, বড় ভালো লোক ছিল। তো এই পর্যন্ত ঢাকা তোমার যতবার রাজধানী হয়, তোমার হচ্ছে যে ইসলাম খানের আমল একবার 1610 সালে, মীর জুমলা একবার করে 1660 সালে, লর্ড কার্জন একবার করে 1905 সালে, পাকিস্তান সরকার করে 1947 সালে, এবং 71 সালে বাংলাদেশ সরকার করে। তো স্বাধীনতা আগে 4 বার। তো আমরা হচ্ছে এখানে মনে হয় শেষ করে দিতে পারি। তো আমরা কালকে শুরু করবো মূলত নবাবী শাসন থেকে। আজকে এ পর্যন্ত থাকুক, আমরা স্লাইডগুলো আপলোড করে দেবো, তোমরা স্লাইডগুলো আগে দেখবা, এরপরে হচ্ছে যে বইটা পড়বা, এবং বই পড়ার পরে যে কাজটা করবা, ওপেন বুক কোশ্চেন গুলো সলভ করবা। তোমাদের ওপেন বুক কোশ্চেন গুলো দেওয়া আছে আমাদের ক্লাসরুমে, তো ক্লাসরুম থেকে ওপেন বুকের সবগুলো সলভ করবা, সেখান থেকে তুমি ইনশাল্লাহ মানে কোশ্চেন তুমি এক্সামে কমন পাবা।